আহ আমি বাসায় যাব, আমার আম্মুর কাছে যাব। প্লিজ আমাকে আমার আম্মুর কাছে দিয়ে আসো, আমি এখানে থাকবো না। এই মেয়ে, কি হয়েছে কি সবার সাথে? আর তুমি এভাবে মরা কান্না শুরু করেছো কেন? বললাম না আমি এখানে থাকবো না, আমাকে আমার আম্মুর কাছে দিয়ে আসুন। আপনি একদম ভালো না। একদম মাইর খাওয়া বলে দিলাম। আমি আবার তোমাকে কি করেছি? এখনও তো তোমার সঙ্গে আমি ঠিকভাবে কথাই বললাম না। তাহলে এভাবে ছোট বাচ্চাদের মতো কান্না করছো কেন? তো আমি কি করব? আপনি একদম ফাজিল, কুত্তা বিলাই। আমার ভাবি তো আমাকে বলেছিল আপনি আমাকে অনেক আদর করবেন, চকলেট কিনে দিবেন, কিন্তু কই, আপনি তো আমাকে কিছুই দিলেন না, শুধু শুধু এখানে ঘরের ভেতর বন্দি করে রেখেছেন। এই মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যে দেখুন, আপনি ভুল করেও আমাকে পাগল বলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা আমি আপনাকে বলে দিলাম। তাহলে কি বলবো তোমাকে? তুমি নিজে সেটা বলে দাও। আমাকে এক্ষুনি আমাদের বাড়িতে দিয়ে আসবেন, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। এখানে একটা টমিও নেই আমার সঙ্গে খেলা করার জন্য। নদীর বলা সবগুলো কথা শুধুমাত্র আয়ানের মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না যে তার বিয়ে করা বউ তাকে এই কথাগুলো বলছে। একদম ঠিকই শুনতে পেরেছেন, আয়ান এবং নদীর আজকেই বিয়ে হয়েছে। আর তারপর আজ সন্ধ্যায় নদীকে আয়ানদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। সেই থেকে নদীকে আয়ানের রুমে বসিয়ে রাখা হয়েছে। আয়ানদের বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, আর বিয়েটাও এরকম কোনো অনুষ্ঠান করে হয়নি, তাই বাহিরের কোনো মেহমানও আসেনি। এদিকে বাসায় আসার সঙ্গে সঙ্গেই আয়ানের হসপিটাল থেকে কল এসেছিল, তাই আয়ানকে সঙ্গে সঙ্গেই হসপিটালে চলে যেতে হয়েছিল। আর আয়ানের আম্মু বাসায় আসার সঙ্গে সঙ্গেই বাসার কাজে ব্যস্ত হয়ে পড়েন, তাই নদীর সঙ্গে কেউ এখনো পর্যন্ত কথাও বলেনি। এদিকে আয়ান হসপিটাল থেকে আসার পর রুমে প্রবেশ করলো, আর তখনই নদী উপরোক্ত কথাগুলো আয়ানকে বলল। বিয়ে করা বউয়ের মুখ থেকে উপরোক্ত কথাগুলো শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না আয়ান। দেখতে তো একেবারে ছোট বাচ্চা বলে মনে হচ্ছে না, 17-18 বছরের মেয়ে হবে বলে মনে হয়। তার কাছ থেকে এই কথাগুলো শোনা কতটা যুক্তিযুক্ত জানা নেই আয়ানের। হসপিটালে জরুরি একটা অপারেশন করার ছিল, তাই আয়ানকে তাড়াতাড়ি করেই হসপিটালে চলে যেতে হয়েছিল। আয়ান হসপিটাল থেকে এসে ভীষণই ক্লান্ত হয়ে পড়ে, তাই এসব কথায় পাত্তা না দিয়ে আলমারি থেকে টাওয়ালটা বের করে এসে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে নদী তখনও বিছানায় বসে বসে বাচ্চাদের মতো কান্না করেই চলেছে। তার কান্না যেন থামার কোনো নামগন্ধ নেই। হ্যাঁ, আমি বাড়ি যাব। আম্মু, কই তুমি? আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে আর থাকবো না। এই বাড়ির মানুষগুলো একটাও ভালো নয়। আয়ান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েও দেখতে পেল নদী তখনও এভাবেই কান্না করে চলেছে। আয়ান নিজের চুল মুছতে মুছতে নদীর সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো। এই সমস্যা কি তোমার? তুমি এভাবে ভ্যা ভ্যা করছো কেন? বললাম না আমি বাড়ি যাব, আমি এখানে আর থাকবো না। আমাকে কেন বাড়িতে দিয়ে আসছেন না? আয়ান আর এটা মেনে নিতে পারছিল না। বিয়ে করে বাড়িতে বউ নিয়ে এসেছে, এখনো বউয়ের সঙ্গে বসে ঠিকমতো দুটো কথাই বলা হলো না, আর এখনই কিনা বউ বাবার বাড়ি চলে যেতে চাইছে। এটা মেনে নেওয়া অন্য ছেলে মানুষের পক্ষে যতটাও সহজ নয়, আয়ানের পক্ষেও সেরকমই ছিল। আয়ান এই সব কিছু আর সহ্য করতে না পেরে তার আম্মুকে ডাকতে শুরু করলো। আম্মু, ওই আম্মু, কই তুমি? একবার আমার রুমে আসো তো তাড়াতাড়ি। তখনও কিচেনে কাজ করছিলেন রাজিয়া বেগম। ছেলের ডাক শুনে তাড়াতাড়ি করে হাত ধুয়ে ছেলের রুমে চলে আসলেন তিনি। আয়ান তখনও টাওয়াল হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। নিজের ছেলেকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রাজিয়া বেগম বলতে লাগলেন। কি ব্যাপার বাবা, কি হয়েছে? এভাবে চেঁচাচ্ছিস কেন? আমি তো কিচেনে কাজ করছিলাম। আমি চেঁচাচ্ছি নাকি অন্য কেউ চেঁচাচ্ছে সেটা তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ না? আমাকে কেন জিজ্ঞাসা করছো? বলতেই রাজিয়া বেগমের চোখ গেল বিছানার উপর বসে থাকার নদীর উপর। নদী কান্না করতে করতে নিজের চোখ দুটো একদম ফুলিয়ে ফেলেছে। রাজিয়া বেগম বুঝতে পারলেন না কি এমন হয়েছে যার কারণে মেয়েটা এভাবে কান্না করে নিজের চোখ দুটো একদম ফুলিয়ে ফেলেছে। তিনি আস্তে আস্তে নদীর পাশে গিয়ে বসলেন, তারপর নদীর পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলেন। কি ব্যাপার মা, কি হয়েছে? তুমি এভাবে কান্না করছো কেন? আয়ান তোমাকে কিছু বলেছে? শাশুড়ির কণ্ঠ শুনে নদীর কান্নার গতি যেন আরো বেশি বেড়ে গেল। সে আরো জোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো। আমি বাড়ি যাব, আমি এখানে আর থাকবো না, আপনার ছেলে একদম ভালো নয়।
হ্যাঁ, সেটা না হয় বুঝতে পারলাম, কিন্তু আমার ছেলে করেছেটা কি সেটা তো আমাকে বলবে। তখনই নদী নিজের কান্না থামিয়ে তার শাশুড়ি আম্মুকে বলতে লাগলো। আমাদের বাড়ি থেকে আসার সময় আমার ভাবি আমাকে বলে দিয়েছিল আমার জামাই নাকি আমাকে চকলেট কিনে দিবে, টেডি এনে দিবে, কিন্তু আপনার ছেলে তো আমাকে কিছুই কিনে দিল না। এদিকে আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার পর্যন্তও দিল না। তখনই রাজিয়া বেগম নিজের জিভে কামড় দিলেন। হ্যাঁ, সত্যিই তো, মেয়েটা এই বাড়িতে এসেছে অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু তিনি সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন যে মেয়েটাকে খাবার পর্যন্ত দিতে ভুলে গেছিলেন। আর একটা বারের জন্যেও তিনি জিজ্ঞাসা পর্যন্ত করেননি, তাই তিনি নদীকে বলতে লাগলেন। আই এম সো সরি মা, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে জাস্ট 2 মিনিট সময় দাও, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমার লাগবে না আপনাদের খাবার, আমি বললাম তো আমি এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আমাকে এই বাড়ি থেকে দিয়ে আসুন আমাদের বাড়িতে, তা না হলে কিন্তু আমি জানি 999-এ কল করলে এখনই পুলিশ কিন্তু এখানে চলে আসবে, আর তারপর আপনাদের সবাইকে ধরে নিয়ে চলে যাবে, তখন বুঝবেন মজা। নদীর এহেন আচরণে আয়ান প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। সে নিজের রাগ কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। মনে হচ্ছিল বুঝি এই বোমা ফেটে ব্লাস্ট হবে। রাজিয়া বেগম নিজের ছেলের অবস্থাটা খুব ভালোভাবেই বুঝতে পারেন, কিন্তু তিনি নিজেও এরকমটা কখনো কল্পনাও করেননি যে নদী এতটাই বাচ্চামি করে। হ্যাঁ, তিনি জেনে শুনেই নদীর সঙ্গে নিজের ছেলের বিয়ে দিয়েছেন। তিনি চেয়েছিলেন ছোট্ট একটা পিচ্চিও তাদের বাড়িতে আসুক, যেটাকে তিনি শিখিয়ে পড়িয়ে নিজের মতো করে গড়ে তুলবেন, কিন্তু এতটা বাচ্চা মানুষ হবে এটা তিনি কল্পনাও করতে পারেননি। কিন্তু কি আর করার, যা হওয়ার তা তো হয়েই গেছে। এখন ব্যাপারটাকে কিভাবে সামাল দেওয়া যায় সেটা নিয়ে চিন্তায় মগ্ন হয়ে পড়লেন রাজিয়া বেগম। তিনি নদীর পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বলতে লাগলেন। দেখো মা, এখন তো তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তো চাইলেও এখন ও বাড়িতে চলে যেতে পারো না। এটা তোমার শ্বশুর বাড়ি, তোমাকে এখানেই থাকতে হবে। বললাম তো আমি এখানে থাকবো না, আপনারা কেউ ভালো না, আপনারা কেউ আমাকে কিচ্ছু দেননি, তাহলে আমি কেন থাকবো? আচ্ছা মা, ঠিক আছে, তোমার কি লাগবে তুমি আমাকে বলো, আমি এক্ষুনি তোমার সব কিছু এনে তোমার ব্যবস্থা করছি। আমার অনেকগুলো চিপস, চকলেট আর টেডি লাগবে, আর একটা বিড়াল লাগবে। আমার ভাবি বলেছে আজ নাকি আমাদের বাসর রাত, আর আজকের রাতে নাকি বিড়াল মারতে হবে। নদীর এমন কথা শুনে রাজিয়া বেগম লজ্জায় পড়ে গেলেন, আর এদিকে আয়ান রেগে লাল হয়েছে। নদীর এরকম কথাবার্তা শুনে যে মেয়ে কিনা চকলেট আর টেডি নিয়ে পড়ে আছে, সে করবে বাসর আবার মারবে বিড়াল। বিষয়টা ভীষণ হাস্যকর লাগলো আয়ানের কাছে, কিন্তু সে নিজের ধৈর্যের সর্বোচ্চ প্রমাণ দিয়ে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে গেল মোবাইলটা হাতে নিয়ে। মোবাইলটা হাতে নিয়ে দেখতে পেল তার গার্লফ্রেন্ড অবন্তী অলরেডি তাকে অনেকগুলো কল মেসেজ দিয়ে ফেলেছে। সে কল ব্যাক করলো, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পেল। কি ব্যাপার আয়ান, কোথায় তুমি? সারাদিন তোমাকে ফোন দিচ্ছি, কিন্তু তোমাকে ফোনে পাওয়া যাচ্ছে না কেন? এই তো বেবি, আমি একটু ব্যস্ত ছিলাম। কি হয়েছে বলো? এতগুলো কল মেসেজ কেন দিয়েছো? তুমি তো জানোই আমি যখন ডিউটিতে থাকি তখন ফোন হাতে নিতে পারি না। তোমার ডিউটির গুষ্টি কিলাই। আমি তোমাকে যেটা বলার জন্য ফোন দিয়েছি তুমি সেটা শোনো। আমাকে বাসা থেকে বিয়ের জন্য ভীষণ রকম প্রেশার দিচ্ছে। আব্বুর একটা বন্ধুর ছেলে কানাডাতে থাকে, সে নাকি আমার ছবি দেখেছে, আমাকে পছন্দ করেছে, আর এখন বাসায় বিয়ের জন্য প্রস্তাব দিয়েছে। তাহলে তো ভালোই, কানাডা সেটের একটা ছেলে পাবে, সমস্যা নেই, বিয়েটা করে নাও। বিদেশে গিয়ে জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নাও। দেখো আয়ান, আমি একদম মজা করার মুডে নেই, যা বলছি একদম সত্যি কথাই বলছি। প্লিজ আয়ান, তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসো আর বিয়ের ব্যাপারে কথা বলো। দেখো, এসব ফালতু প্যাচাল বন্ধ করো। সে তো কবে থেকেই বলছো তোমার বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাবে, এখনও তো বিয়ে হলো না। সারাদিন ব্যস্ত ছিলাম, এখন আমার খুবই টায়ার্ড লাগছে, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। এই বলে আয়ান ফোনটা কেটে দিল। তার এই সব কিছু একদমই ভালো লাগছে না। একদিকে পিচ্ছি বউয়ের প্যারা, অন্যদিকে গার্লফ্রেন্ডের প্যারা, কোনটা সামলাবে আয়ান নিজেই বুঝে উঠতে পারছে না। ফোনটা কেটে দিয়ে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে সিগারেট ধরিয়ে টানতে শুরু করলো। অপর দিকে আয়ানের আম্মু তখন নদীকে বলতে লাগলো। দেখো মা, এরকম করে না, এটা তোমার শ্বশুর বাড়ি, এখন তোমার বিয়ে হয়ে গেছে,
আমি তোমার সব কিছু এনে দেবার ব্যবস্থা করছি। আমার ক্ষুধা লেগেছে, আমার এক্ষুনি পিৎজা লাগবে, আমি পিৎজা খাবো। ঠিক আছে মা, তুমি আমাকে জাস্ট 15 মিনিট সময় দাও, আমি এক্ষুনি অনলাইনে অর্ডার করছি। 15 মিনিটের মধ্যেই তুমি তোমার প্রয়োজনীয় সব জিনিসই পেয়ে যাবে। কিন্তু এসব পাগলামি আর করো না প্লিজ। আমার যখন যেটা চাই সেটা না পেলে তো আমি পাগলামি করবই। এখন যান, তাড়াতাড়ি আমার জন্য একটা বিড়াল নিয়ে আসুন। অলরেডি রাত 12টা বেজে গেছে। আমার ভাবি বলে দিয়েছে আজকে রাতেই বিড়াল মারতে হবে। লজ্জায় আঁচলে মুখ লুকালেন আয়ানের আম্মু, কিন্তু কিছুই করার নেই। তিনি নিজেই পছন্দ করে নদীকে নিজের ছেলের সঙ্গে বিয়ে করিয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন। এখন যত যাই কিছু হয়ে যাক না কেন, সবটা ওনাকেই সামাল দিতে হবে। তাই তো আয়ানের আম্মু তখন নদীকে বলতে লাগলো, ঠিক আছে মা, তুমি একটু বসো, আমি সব কিছুর ব্যবস্থা করছি। আজকে জাস্ট 10 মিনিট সময় দাও। এই বলে আয়ানের আম্মু আয়ানের রুম থেকে বের হয়ে চলে গেলেন। এদিকে আয়ান তখনও ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। তখনই সিগারেটের ধোঁয়া নদীর নাকে এসে লাগলো। সে সিগারেটের ধোঁয়া একদম সহ্য করতে পারে না। বাড়িতে তো এখন আর কোনো পুরুষ মানুষ নেই, তাহলে সিগারেট কে খাচ্ছে এই কথা বলতে বলতে বিছানা থেকে নেমে দাঁড়ালো নদী। আর তখনই আয়ান সিগারেট খাওয়া শেষ করে রুমে প্রবেশ করলো। নদী তখনই আর এক মুহূর্ত দেরি না করে আয়ানের সামনে গিয়ে দাঁড়ালো, আর তারপরে তার মুখের কাছে নিজের নাক নিয়ে গন্ধ শুকে বলতে লাগলো, এই, আপনি সিগারেট কেন খেলেন? আমার ইচ্ছে হয়েছে তাই খেয়েছি। তাছাড়া আমি তো প্রতিদিনই সিগারেট খাই, এটা আবার নতুন করে বলার কি আছে? আপনার কত বড় সাহস! আপনি আপনার বউয়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছেন। আপনি জানেন না বউদের সঙ্গে মুখে মুখে তর্ক করতে হয় না? ওরে বাবা রে বাবা, আইসে আমার বউ যে এখনো জামাই, মানে কি সেটাই জানে না? শ্বশুরবাড়িতে এসে প্রথম দিনই চকলেট আর টেডির জন্য কান্না করে, সে নাকি আবার বউ। দেখুন, একদম আপনি আমাকে ভেঙাবেন না। এসব কিন্তু আমার একদম পছন্দ নয়। আপনাকে যেটা বললাম সেটাই করবেন। আজকের পর থেকে আর কখনোই রুমে বসে বা বাড়িতে সিগারেট খাবেন না, তাহলে কিন্তু একদম আমি আপনাকে মেরে তক্তা বানিয়ে দেব। মশার মতো একটা মেয়ে কিনা আমাকে বলে মেরে তক্তা বানিয়ে দেবে। আমার গায়ে কয় হাতির জোর আছে বলো শুনি? দেখুন, আপনাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনি আমাকে একদম রাগানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু এর পরিণাম খুবই বাজে হবে, এই আপনাকে বলে দিলাম। আয়ান তখন আর নদীর সঙ্গে তর্কে গেল না। তার এসব তর্ক করতে ভালো লাগছে না। তার শরীর ভীষণ টায়ার্ড, বিশ্রাম নেওয়া দরকার। তাই সে নদীর সঙ্গে আর কোনো তর্ক না করে বিছানায় চলে গেল। তখনই পেছন থেকে নদী তাকে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি বিছানায় শুয়ে পড়লেন কেন? আপনার আম্মু তো বলে গেল বিড়াল আনতে গেছে, বিড়াল মারতে হবে তো। আমি কি একা বিড়াল মারতে পারবো নাকি? ভাবি বলে দিয়েছে আপনাকে সাথে নিয়ে বিড়াল মারতে। নদীর কথা শুনে আয়ান হাসবে নাকি কান্না করবে সেটাই ভেবে পাচ্ছে না। এই মেয়ে পাগল নাকি মাথা খারাপ, মাথায় ঢুকছে না আয়ানের। আয়ান তখন নদীকে বলতে লাগলো, শোনো, প্রাণী হত্যা মহাপাপ। আমি কোনো বিড়াল টিড়াল মারতে পারবো না। তোমার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি নিজেই মেরে নিও। আমার শরীর ভীষণ টায়ার্ড, আমাকে ঘুমাতে হবে। আরে, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাবি তো আমাকে বলে দিয়েছে বাসর রাতে নাকি ঘুমাতে হয় না, সারা রাত নাকি জামাই বউ গল্প করে আর বিড়াল মেরে রাত কাটিয়ে দেয়। আয়ান নিজের মেজাজ আর কন্ট্রোলে রাখতে পারলো না। সে চিৎকার দিয়ে বলে উঠল, উফ, ভাবি ভাবি আর ভাবি, এই ভাবি ভাবি করে আমার জীবনটা একদম বরবাদ করে দিচ্ছে। এই, তোমার কি ভাবি ছাড়া আর কিছু নেই নাকি? কেন থাকবে না? আছে তো, আমার আম্মু, আমার টমি আর আমার ভাইয়া। শিট, আমার ভালো লাগছে না। এই মেয়ে, দয়া করে তুমি তোমার মুখটা বন্ধ করো। আর আম্মু তো তোমাকে বলেই গেল তোমার যা যা লাগবে আম্মু কিছুক্ষণের মধ্যে তোমার সব কিছু ব্যবস্থা করে দেবে। তুমি আমাকে আর জ্বালিও না, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। এই বলে কম্বল মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ল আয়ান। অপরদিকে নদী গাল ফুলিয়ে সোফায় বসে রইল। তার আয়ানের ব্যবহারটা একদমই ভালো লাগেনি। সে আয়ানের কাছ থেকে এরকম ব্যবহার একদমই আশা করেনি। প্রায় 15 মিনিট পর আয়ানের আম্মু নদীর জন্য পিৎজা চকলেট নিয়ে রুমে প্রবেশ করলো। নদীকে গাল ফুলিয়ে সোফার উপর বসে থাকতে দেখে তিনি নদীর পাশে গিয়ে বসলেন। পিৎজাটা নদীর হাতে তুলে দিয়ে বলতে লাগলেন, এই নাও মা, আগে খাবারটা খেয়ে নাও, তোমার পেট ঠান্ডা করে নাও, তারপর বাকি সব কিছু ভাবা যাবে।
খাবার চোখের সামনে দেখতে পেয়ে নদীর রাগ নিমেষের মধ্যে পানি হয়ে গেল। সে আয়ানের আম্মুর হাত থেকে পিৎজাটা নিয়ে গপ গপ করে খেতে শুরু করলো। এমনভাবে খাচ্ছে যেন বিগত কয়েকদিন কিছুই খায়নি। আম্মু শুধু চেয়ে চেয়ে দেখছিল একটা মানুষ কতটা ছেলে মানুষ হলে এরকম ভাবে খাবার খেতে পারে। এমন হয়েছে যে দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছে যথেষ্ট বিত্তমান পরিবারের মেয়ে নদী। খাবারের অভাব কী জিনিস সেটা তার কখনোই বুঝতে হয়নি, বরঞ্চ এমনটাই হয়েছে যে নদী সবসময় সবকিছু পেয়েই বড় হয়েছে। তবে এখন আপনাদের মনে ছোট্ট একটা প্রশ্ন জাগতেই পারে, সেটা হলো তাহলে অন্যদিকে এত ছোট বয়সে তার চাইতে বয়সে বড় একটা ছেলের সঙ্গে কেন বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের মনে এরকম প্রশ্ন থাকতে পারে, এটাই স্বাভাবিক। তো চলুন সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে খুলে বলি। আয়ান ডাক্তারি পড়াশোনা শেষ করে ঢাকা মেডিকেলে জয়েন করেছে। এই তো প্রায় 2 বছর। ইতিমধ্যে ফ্যামিলি থেকে তাকে অনেকবার বিয়ের কথা বলা হয়েছে, কিন্তু সে বরাবরই সবকিছু এগিয়ে চলে, সবাইকে বলে দিয়েছিল এখন সে বিয়ে করতে চায় না, লাইফটাকে এনজয় করতে চায়। অপরদিকে আয়ানের ছোট খালার মেয়ে মানে তার আপন খালাতো বোন তাকে সেই ছোটবেলা থেকে পছন্দ করত, কিন্তু মেয়েটা ছিল একটু উদ্ভট টাইপের, ছোট বাচ্চাদের মতো শর্ট ড্রেস পরে চলাফেরা ও শালীন ছিল না, যার কারণে আয়ানের আম্মুর নিজের বোনের মেয়েকে কখনোই নিজের পুত্রবধূ হিসেবে পছন্দ ছিল না। এদিকে আয়ানও অন্য একটা মেয়ের সঙ্গে রিলেশনে ছিল, তবে মেয়েটাকে বিয়ে করবে বা তাদের ডিপ কোনো রিলেশন ছিল সেরকম নয় ব্যাপারটা। তবে একটা ব্যাপার, সেটা হলো আয়ান বরাবরই বিয়ের জন্য খুবই উদাসীন ছিল। কেন জানি সবকিছু ঠিক থাকলেও সে বিয়ের ব্যাপারটা নিয়ে সেরকম সিরিয়াস কখনো ছিল না। আর তখনই হঠাৎ করে একদিন নদীর আম্মুর সঙ্গে দেখা হয়ে গেল আয়ানের আম্মুর। দুজন একটা শপিং মলে গিয়েছিলেন শপিং করার জন্য, আর সেখানেই কফি শপে বসে তাদের কথা হলো। আরে ভাবি, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। একা মানুষ যেমন থাকা যায় আর কি। হ্যাঁ ভাবি, আসলে জীবন থেকে জীবনসঙ্গী হারিয়ে গেলে জীবনটা একটু এলোমেলো হয়ে যায়। যাই হোক, আপনার ছেলেমেয়েদের কি অবস্থা? ছেলেটাকে তো বিয়ে করিয়ে দিয়েছি, সে তো তার বউ নিয়ে ভালোই আছে। আর রইলো আমার মেয়ে। মেয়েটার কথা কি আর বলবো ভাবি, কিছুই ভেবে পাই না। কেন ভাবি, কি হয়েছে? এভাবে কেন বলছেন? আপনার মেয়েটা তো মাশাল্লাহ অনেক লক্ষ্মী। সে ঠিক আছে ভাবি, কিন্তু একটা কথা আপনাকে কাছের মানুষ মনে করে বলি, আসলে আমার মেয়েটা এভাবে মোটামুটি বড় হলেও বুদ্ধির দিক দিয়ে এখনো সেই 7-8 বছরের বাচ্চার মতো হয়ে গেছে। কি বলেন ভাবি? আচ্ছা, আপনার মেয়ের কোনো ছবি আছে আপনার কাছে এখন বর্তমানে? আমাকে একটু দেখাবেন কি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। 1 মিনিট, আমি দেখাচ্ছি আপনাকে। এই বলে নদীর আম্মু নিজের মোবাইলটা বের করে আয়ানের আম্মুকে নদীর একটা ছবি দেখালেন। নদীর ছবি দেখে আয়ানের আম্মু নিজের অজান্তেই বলে ফেললেন, মাশাল্লাহ, এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো তাহলে তো ভালোই হতো। আরে ভাবি, এভাবে এসব কি বলছেন আপনি? হ্যাঁ ভাবি, একদম ঠিক কথাই বলছি। আপনার মেয়েকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিতে চাই। কিন্তু ভাবি, আমি তো শুনলাম আপনার ছেলে ডাক্তারি চাকরি করে। সে কি আমার মেয়ের মতো একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবে? হবে মানে হতেই হবে। এসব কিছু নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু বিয়ের প্রস্তুতি নিন, বাকিটা আমি সামলে নেব। এরপরে আয়ানের আম্মু আয়ানের আব্বুর সঙ্গে কথা বলেন, আর সবকিছুর পর উনি নিজেই দায়িত্ব নিয়ে নদীর সাথে আয়ানের বিয়ের সমস্ত ব্যবস্থা করেন। আর তারপর যা হলো তা তো আপনারা দেখতেই পেলেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পে ফিরে আসা যাক। নদী খাবার খাওয়ায় ব্যস্ত ছিল, আর এদিকে তখনই আয়ানের আম্মু বলতে লাগলো, মা, তুমি খাবারটা খেয়ে ঘুমিয়ে পড়ো, আর কোনো কিছু লাগলে আমাকে বলো। তোমার যা লাগবে আমি তোমাকে সব দিব। আন্টি, আমার বিড়ালটা কোথায়? আপনি আমার বিড়ালটা নিয়ে আসেননি? তখনই আয়ানের আম্মু পড়ে গেলেন মহা ঝামেলায়, কারণ তাদের বাড়িতে কোনো বিড়াল নেই। আর এখন এই মাঝরাতের বেলা তিনি বিড়াল কোথায় পাবেন, তাই তিনি নদীকে বলতে লাগলেন, এত রাত বেরাতে বেড়াল পাওয়া যায়নি, তবে তুমি কোনো চিন্তা করো না, কাল আমি যেখান থেকে পারি তোমার জন্য বিড়াল এনে দেব। না না, আমি এটা একদম মানব না। আমার ভাবি আমাকে বলে দিয়েছে আজকের রাতেই বিড়াল মারতে হবে। আমার আজকেই লাগবে, মানে আজকেই লাগবে। আমি আর কোনো কথাই শুনবো না। কিন্তু মা, এত রাতে তো আমি বিড়াল কোথাও পাবো না। আর আমি বললাম তো, আমি তোমাকে কাল এনে দেব। কাল তুমি বিড়াল মেরো, কোনো প্রবলেম হবে না।
তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমি তো তোমার আন্টি, আমি তো তোমাকে মিথ্যা কথা কখনোই বলবো না। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন বলে শুধু আমি আপনার উপর ভরসা করলাম। তা না হলে আমি কখনোই এটা মেনে নিতাম না। তবে কাল কিন্তু আমার বেড়াল লাগবেই। আমি কিন্তু কাল আর কোনো কথা শুনবো না। আচ্ছা মা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কাল তুমি তোমার বিড়াল পেয়ে যাবে। এখন তুমি আর ঝামেলা না করে ঘুমিয়ে পড়ো। এই বলে আয়ানের আম্মু নদীকে রুমে রেখে রুম থেকে বের হয়ে চলে যাচ্ছিলেন। আর তখনই পেছন থেকে আয়ান তার আম্মুকে বলতে লাগে, আম্মু, এই ঝামেলাটাকে তোমার সঙ্গে নিয়ে যাও। এই ঝামেলাটা আমাকে সারা রাত ঘুমাতে দেবে না। আরে বোকা ছেলে, তুই পাগল হয়ে গিয়েছিস নাকি? ও তোর বিয়ে করা বউ, এখন থেকে ও তোর সঙ্গেই থাকবে। কিন্তু আম্মু, কোনো কিন্তু না বাবা, আমি আসছি, তোরা দুজনে ঘুমিয়ে পড়। এই বলে আয়ানের আম্মু দরজাটা বাইরে থেকে লাগিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আয়ান বিছানায় শুয়ে শুয়ে নদীর কর্মকাণ্ডগুলো দেখতে লাগলো। একটা মানুষ কতটা বাচ্চামি করলে এরকম কিছু করতে পারে, এটাই ভেবে পায় না আয়ান। তার ভীষণ রকম হাসি পাচ্ছে এসব কিছু ভাবতে ভাবতে। এরকম একটা পিচ্ছি মেয়ে বউ হলো তার, যে কিনা এখনো জামাই মানেটা কি সেটাই জানে না, আর সে মারবে নাকি বিড়াল। এদিকে ততক্ষণে নদীর খাওয়া শেষ হয়ে গেছে। যদি তখনই সামনের দিকে তাকিয়ে দেখতে পেল আয়ান তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আয়ানকে এভাবে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে নদী ভীষণ ক্ষেপে গেল। আয়ানকে বলতে লাগলো, ওই মিয়া, আপনার তো নজর ভালো না। আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার যদি পেট ব্যথা করে তাহলে কিন্তু একদম ঘুষি মেরে আপনার পেট ফাটিয়ে দেব, বলে দিলাম। নদীর এমন কথায় ভীষণ রকম অবাক হয়ে আয়ান নদীকে বলতে থাকে, আর আজব তো, তোমার পেট ব্যথা করবে কেন? এই যে আপনি এভাবে রাক্ষসের মতো আমার দিকে তাকিয়ে আছেন, আপনার খেতে ইচ্ছে করছে, আপনি সেটা আমাকে বললেই পারতেন, একটুখানি আপনাকে দিয়ে দিতাম। তাই বলে এভাবে রাক্ষসের মতো হা করে তাকিয়ে থাকতে হবে? আরে আজব তো, আমি কখন তোমাকে বললাম যে আমার পিৎজা খেতে ইচ্ছা করছে? সেজন্য আমি তোমার দিকে তাকিয়ে আছি। আরে শুনুন শুনুন, এভাবে লজ্জা পেতে হয় না। আমি তো আপনার বউ, আপনি আমাকে বললেই পারতেন, তাহলেই আমি আপনাকে আমার ভাগের থেকে একটু দিতাম। আয়ানের হাসা উচিত নাকি কাঁদা উচিত সে নিজেও ভেবে পাচ্ছে না। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে নদীকে বলতে লাগলো, হয়েছে, অনেক হয়েছে। তোমাকে আমি অনেক যত্ন করেছি আর না, এখন ঘুমাবে কিনা বলো? হ্যাঁ ঘুমাবো তো, কিন্তু কোথায় ঘুমাবো? এই রুমে তো একটাই বিছানা। একটা রুমে তো একটাই বিছানা থাকে, এসো আমার পাশে এসে শুয়ে পড়ো। আরে না, আমি আপনার বাসায় ঘুমাবো না। আপনি কি আমাকে বোকা পেয়েছেন নাকি? আমি আপনার বাসায় ঘুমাবো আর রাতের বেলা আপনি আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করবেন, এটা আমি হতে দেব না। মাথায় হাত দিয়ে উঠে বসে আয়ান এই মেয়ে বলে কি, এতক্ষণ কি না যে জামাই জামাই বলে ঢোল পিটাচ্ছে, বেড়াল মারবে বলে চেঁচাচ্ছে, সেই কিনা বলে তার জামাই তার সর্বনাশ করবে। তবুও নিজেকে সামলে নিল আয়ান আর নদীকে বলতে লাগলো, না, আমি সেরকম কিছুই করব না। তুমি আমার উপরে ভরসা রাখতে পারো। আমার ক্যারেক্টার যথেষ্ট ঠিক আছে। আমি তোমার সঙ্গে খারাপ কিছু কখনোই করব না। এই না না, একদমই না। আমি পুরুষ মানুষকে একদম বিশ্বাস করি না। পুরুষ মানুষ মানেই ফালতু, ফাজিল লোক। আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে আমার সর্বনাশ করার জন্য এরকম মিষ্টি মিষ্টি কথা বলছেন, সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। উফ আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই মেয়ের হাত থেকে। আমি আর এসব নিতে পারছি না। ম্যান করে কথাটা বলল আয়ান, কিন্তু সেই কথাটা নদীর কান এড়ালো না। সে তখনই আয়ানকে বলতে লাগলো, এই আপনি আমাকে এভাবে বিড়বিড় করে কি বলছেন? দেখুন, একদম বেশি বিড়বিড় করে কথা বলবেন না। আমি কিন্তু এসব একদমই পছন্দ করি না। যা বলার স্পষ্ট ভাষায় বলবেন। কই না তো, আমি তোমাকে কিছুই বলিনি। বললাম আমি অন্য পুরুষ মানুষদের মতো না, আমাকে তুমি ভরসা করতে পারো। আমি তোমার কোনো ক্ষতি করব না। ওই যে একটু আগে বললে না তুমি আমার বউ হও, তাহলে আমি আমার বউয়ের ক্ষতি কেন করব বলো? ও হ্যাঁ, এটা তো আপনি একদম ঠিক কথাই বলেছেন। আমি তো এটা ভুলেই গিয়েছিলাম যে আমি আপনার বউ। ঠিক আছে, তবে হ্যাঁ, আপনি বিছানার এক পাশে ঘুমাবেন, আমি বিছানার অন্য পাশে ঘুমাবো। মাঝখানে একটা কোল বালিশ দিয়ে রাখবেন। আপনি কিন্তু ভুলেও আমাকে টাচ করবেন না। আচ্ছা বাবা, ঠিক আছে, কোনো সমস্যা নেই।
তুমি যেটা মন বলবে সেরকমটাই হবে। আমি তোমাকে একটুও টাচ করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। এই বলে নদী বিছানায় চলে আসে। আয়ান মাঝখানে একটা কোলবালিশ দিয়ে নদীকে অপর পাশে শুয়ে পড়তে বলল। নদী বিছানার অপর প্রান্তে শুয়ে পড়ল। তখনই আয়ান লাইট অফ করে দিতে চাইলেই নদী চিৎকার দিয়ে উঠল আর বলতে লাগলো, এই না না, একদম না, এটা আপনি কি করছেন? লাইট কেন অফ করছেন? আমি লাইট অফ করলে অন্ধকারে ভীষণ ভয় পাই। মানে সারা রাত রুমের লাইট দিয়ে রাখতে হবে? তাহলে আমি ঘুমাবো কিভাবে? আপনি কিভাবে ঘুমাবেন সেটা তো আর আমি আপনাকে বলে দেব না, কিন্তু আপনি কোনোভাবেই রুমের লাইট অফ করতে পারবেন না, এটা আমি আপনাকে করতেই দেব না। আরে বাবা, লাইট অফ না করলে তো আমি ঘুমাতে পারবো না। আর কাল সকালে আমার ডিউটি আছে, হসপিটালে যেতে হবে। এখন না ঘুমালে তো ডিউটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে হবে। সে আপনি যা ইচ্ছে করেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি যেটা বললাম সেটাই হবে। আপনি রুমের লাইট অফ করতে পারবেন না, আর যদি আপনার রুমের লাইট অফ করার চেষ্টাও করেছেন তাহলে কিন্তু আমি চিৎকার করব, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে বাবা, আমি রুমের লাইট অফ করব না। এখন চুপচাপ লক্ষ্মী বউয়ের মতো ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমালাম। এই বলে নদী অপর পাশ করে ঘুমিয়ে পড়ল। এদিকে আয়ানের কোনোভাবেই ঘুম আসছে না, কারণ সে রুমের লাইট অন রেখে কোনোদিনও ঘুমাতে পারে না। যতক্ষণ পর্যন্ত তার চোখে অন্ধকার না লাগবে তার চোখে কোনোভাবেই ঘুম আসবে না। অনেকক্ষণ চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই চোখের পাতা দুটো এক করতে পারলো না আয়ান। রাত প্রায় 3:30টার মতো বাজে, এখনো সে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, ঘুমাচ্ছে না। আর মনে মনে ভাবলো এবার লাইটটা অফ করে দেওয়া যাক, একটুও না ঘুমালে সকালবেলা ডিউটিতে যেতে পারবে না। যেমন চিন্তা তেমনি কাজ। বিছানা থেকে উঠে গিয়ে লাইটটা অফ করে দিল আর তারপর এই বিছানায় শুয়ে পড়ল। নদী নিমগ্ন ছিল, তাই সে আর কিছুই টের পেল না। সকাল 8টা বাজে, নদী তখনও ঘুমাচ্ছে। আর এদিকে আয়ান বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। তখনই তার আম্মু তাকে ডাকতে আসলো। কিরে বাবা, কি করছিস? বৌমাকে নিয়ে নাস্তা খাবি, আয়। তোমার বৌমাকে তুমি নাস্তা খাইয়ে দিও, এখন আমার সময় নেই, হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে। আমাকে নাস্তা দাও, খেয়ে বেরোতে হবে। আরে বাবা, এটা কেমন কথা বলছিস তুই? বৌমাকে রেখে একা একাই খাবার খেয়ে চলে যাবি? এটা তো হতে পারে না। তোদের নতুন বিয়ে হয়েছে, এখন অন্তত ডিউটিটা একটু কমিয়ে দে। তোমার মাথা খারাপ হয়েছে নাকি আম্মু? আমি তো সেটাই বুঝতে পারছি না। ডিউটি কমিয়ে দিব মানে? আরে বাবা, নতুন নতুন বিয়ে করলে বউকে একটু সময় দিতে হয়, তা না হলে দেখবি পরে আবার বউ উল্টে যাবে, তখন বউকে সামলাতে তোর জীবন একদম তেনা তেনা হয়ে যাবে। সে আর বাকি কি আছে আম্মু, আমার জীবন এমনিতেই তেনা তেনা হয়ে গেছে। বাই দ্য ওয়ে, এখন আমাকে নাস্তা দাও, বেরোতে হবে। কাল রাতে যে পেশেন্টকে অপারেশন করে এসেছিলাম তার চেক আপ করতে হবে। আরে বাবা, সে না হয় ঠিক আছে, কিন্তু তাই বলে বাড়িতে নতুন বউ রেখে বাইরে এত সময় কাটালে চলবে নাকি? আম্মু চলবে না, দৌড়াবে। এখন তুমি দয়া করে আমাকে খাবারটা খেতে দাও, আমাকে বেরোতে হবে বললাম তো। এই বলে আয়ান তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। আর আম্মু তাকে নাস্তা এনে দিল। সে নাস্তাটা খেয়ে সঙ্গে সঙ্গেই বাসা থেকে বের হয়ে চলে গেল। এদিকে নদী প্রায় সকাল 10টার দিকে ঘুম থেকে উঠল, আর ঘুম থেকে উঠেই কান্না শুরু করে দিল। এহ, আমার জামাই কই? আমার জামাই আমাকে রেখে কোথায় চলে গেছে? নদীর এমন কান্না শুনে আয়ানের আম্মু দৌড়ে উপরে চলে আসলো। তিনি এসে দেখতে পেলেন নদীর বিছানার উপর হাত পা ছুঁড়ে কান্নাকাটি করছে। তিনি নদীর পাশে গিয়ে বসলেন আর তারপর নদীর মাথায় হাত রেখে বলতে লাগলেন, কি ব্যাপার মা, কি হয়েছে? তুমি এভাবে কান্নাকাটি কেন করছো? আন্টি, আমার জামাই কই? আমার জামাই আমাকে ঘুমের মধ্যে রেখে কোথায় যেন চলে গেছে। আমার জামাইটা কই গেল? আল্লাহ গো, এখন আমি আমার জামাই কই পাবো? নদীর এমন কান্না শুনে ভীষণ রকম হাসি পাচ্ছিল আয়ানের আম্মুর। কিন্তু মেয়েটা ভীষণই ছোট আর অবুঝ, এভাবে তাকে নিয়ে হাসাহাসি করাটা একদমই ঠিক হবে না। তাই আয়ানের আম্মু নিজেকে সামলে নিয়ে নদীকে বলতে লাগলেন, দেখো, এভাবে কান্না করতে হয় না। আয়ান একটা জরুরি কাজে হসপিটালে গেছে, আমি তাকে বলে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে আসতে। আচ্ছা আন্টি, আপনার ছেলেটা এমন কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমার ভাবি তো বলে দিয়েছিল
বিয়ের পর নাকি জামাই তার বউয়ের সঙ্গেই থাকে সারাদিন, কিন্তু আমার জামাই তো আমাকে ফেলে রেখে চলে গেল কেন? মা, তোমার জামাই তোমাকে ফেলে রেখে কোথাও চলে যায়নি। তোমার জামাই একটা কাজে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো চলে আসবে। তোমার এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি নাস্তা বানিয়েছি, চলে আসো, খাবে। ও আচ্ছা, ঠিক আছে, আমারও খুব ক্ষুধা পেয়েছে, আমি আসছি। এই বলে নদী তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকে গেল হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্যে, আর তারপরে সে নিচে চলে আসে খাবার খাওয়ার জন্য। এদিকে আয়ানের আম্মু ততক্ষণে নদীর জন্য নাস্তা রেডি করে খাবার টেবিলে বসেছিল। নদী খাবার টেবিলে যাওয়া মাত্রই তিনি নদীর খাবার খেতে দিলেন। প্রথমবারই খাবার মুখে নিতে যাবে ঠিক তখনই হঠাৎ খাওয়া বন্ধ করে দিয়ে আয়ানের আম্মুকে বলতে লাগলো, আরে আন্টি, আপনিও না একদম বোকাশোকা রয়ে গেছেন। আমার ভাবি তো আমাকে বলে দিয়েছে জামাইকে রেখে একা একা খাবার খেতে হয় না, আমার জামাই আসলে তারপর আমি খাবো। নদী এরকম কথাবার্তা বলে শুনছেন আর আয়ানের আম্মুর ভীষণ রকম ভাবে হাসি পাচ্ছে। তিনি নিজের হাসি আর কোনোভাবেই আটকে রাখতে পারছিলেন না। তবুও তিনি যথাসম্ভব নিজের ধৈর্যের পরিচয় দিয়ে নদীকে বলতে লাগলেন, না বাবা, আয়ানের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না। আয়ান অনেকক্ষণ আগে নাস্তা শেষ করে হসপিটালে চলে গেছে। এখন শুধু তুমি আর আমি নাস্তা করব। বাকি রয়ে গেছে, তুমি খাওয়া শুরু করো, আমিও খেয়ে নেব। এই বলে আমাদের আম্মু আবারও নাস্তার প্লেটটা নদীর দিকে এগিয়ে দিলেন, কিন্তু নদীর তখনও সেই একই কথা, সে নাস্তা খাবে না কোনোভাবেই। যতক্ষণ পর্যন্ত আয়ান আসবে ততক্ষণ পর্যন্ত সে না খেয়ে আয়ানের জন্য অপেক্ষা করবে, এমনটাই বলে দিয়েছে তার ভাবি। আয়ানের আম্মু অনেক চেষ্টা করেও তার সিদ্ধান্ত থেকে তাকে একটুও পিছু হটাতে পারেনি, তাই তিনি বাধ্য হয়ে নিজেই নাস্তা করে নিলেন। আর তারপরে নদী নিজের রুমে এসে গতকালকের বেঁচে যাওয়া চকলেট চিপসগুলো খেতে লাগলো আর টেডি বিয়ার নিয়ে খেলতে শুরু করে দিল। এদিকে সকাল গড়িয়ে দুপুর আর দুপুর গড়িয়ে বিকেল হতে লাগলো, কিন্তু নদী তখনও কোনো কিছুই মুখে তুলছিল না। আয়ানের আম্মু অনেক চেষ্টা করেও তাকে কিছুই খাওয়াতে পারছিল না। বিকেল প্রায় 3টে বাজে আয়ানের আম্মু আয়ানের নাম্বারে ফোন দিল আর তারপরে বলতে লাগলো, কিরে বাবা, তোকে না বলে দিলাম আজ তাড়াতাড়ি বাসায় চলে আসতে, কিন্তু তুই এখনো বাসায় আসলি না কেন? আম্মু, আমি তো এখানে একটা কাজ এসেছি, তাই নয় কি? আমি তো আর আমার কাজটা ফেলে রেখে চলে আসতে পারি না। কিন্তু বাবা, ঘরে তোর বিয়ে করে রাখা নতুন বউ, সেই সকালবেলা তুই বের হয়ে গেছিস বাসা থেকে, সেই তখন থেকে অপেক্ষা করছে তুই বাসায় আসলে তোকে নিয়ে খাবার খাবে। আরে, এই মেয়ের কি মাথায় সমস্যা আছে নাকি? আমি তো সেটাই বুঝতে পারি না। জামাইয়ের পর্যন্ত বোঝে না, আবার জামাইয়ের জন্য দরদ উতলে পড়ে। আরে বাবা, এভাবে বলিস না। মেয়েটা এমনিতেই একটু অবুঝ টাইপের, কিন্তু তোকে ভীষণ ভালোবাসে, সেটা মানতে হবে। ভালোবাসা না ছাই, এসেছে আমার জীবনটাকে একদম নরকে পরিণত করে দিতে। তোমার কাছে কে বলেছিল এরকম পিচ্ছি একটা মেয়েকে আমার বউ বানিয়ে আনতে? আরে বাবা, এটা কাদামাটির মতো, এটা কপ, তুই যেভাবে সেফ দিবি সেভাবেই হয়ে উঠবে। এটা তোর জন্য খুবই সহজেই হবে না। শোন, তুই যদি শহরের শিক্ষিত স্মার্ট কোনো একটা মেয়েকে বিয়ে করতি, তাহলে কিন্তু সেরকম সুযোগটা তুই পেতি না। সেটাই ভালো ছিল আম্মু, তাহলে আর আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে হতো না। বাই দ্য ওয়ে, আমার ফিরতে লেট হবে। হসপিটালে এখনো অনেক কাজ পড়ে আছে, এগুলো শেষ করে তবেই ফিরতে হবে। তাছাড়া আজ হসপিটালে সার্জন বলতে শুধুমাত্র আমিই আছি। আরও 3টা অপারেশন আছে, এই 3টা অপারেশন শেষ করে তবে আমাকে ফিরতে হবে। বুঝতে পেরেছো? আরে বাবা, এরকম কেন করছিস? আমি তো সেটাই বুঝাতে পারছি না। তোর নতুন বিয়ে হয়েছে, এই মুহূর্তে তোর হসপিটাল থেকে ছুটি নেওয়া প্রয়োজন, আর সেখানে কিনা তুই অন্যদের ডিউটি নিজে পালন করছিস। কিছু করার নেই আম্মু, আমাদের ডাক্তারি পেশাটাই এরকম। এখন আমাকে ফোনটা রাখতে হবে আম্মু, তা না হলে আবার আরও লেট হয়ে যাবে। তুমি তোমার পাগল বৌমাকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দাও, আর তা না হলে এভাবেই উপোস থাকতে দাও। আরে বাবা, এরকম করিস না, যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরে আসিস।
কিন্তু ততক্ষণে টুটটুট করে অপর পাশের ফোনের লাইন কেটে গেছে। আয়ানের আম্মু ফোনটা রেখে দিয়ে আবারও নদীর কাছে চলে গেলেন। নদী তখনও নিচের রুমে বসে বসে টেডি নিয়ে খেলা করছে। আয়ানের আম্মু নদীর পাশে গিয়ে বসলেন আর তারপরেই বলতে লাগলেন, আরে মা, তুমি এখনো এখানে বসে আছো? খাবে চলো। আমার জামাই চলে এসেছে আন্টি। আবার সেই একই প্যাচাল। আয়ানের আম্মুর মাথা যেন একদম খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু তারপরেও তিনি নিজেকে শান্ত করে নদীকে বলতে লাগলেন, আরে বাবা, এভাবে অধৈর্য হলে চলে না। ও তো হসপিটালে একটা কাজে গেছে, ওখান থেকে ফিরতে একটু লেট হবে। তুমি চলো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। আরে আন্টি, আপনাকে বললাম না, আমি আমার জামাই যতক্ষণ বাসায় না আসে ততক্ষণ আমি খাবার খাবো না। আমার জামাইকে সঙ্গে নিয়ে তবেই খাবো। আপনি কেন বারবার আমাকে জোর করছেন? আরে বাবা, তুমি অসুস্থ হয়ে যাবে তো। এভাবে না খেয়ে থাকলে তোমার পেট ব্যথা করবে, গ্যাস হবে। কিছুই হবে না, আর হলেও তো আপনার হবে না, আমার হবে। হলে হোক, তাতে আমার কিছু যায় আসে না। যতক্ষণ পর্যন্ত আমার জামাই বাড়িতে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। এভাবেই পরিষ্কার নদী আয়ানের আম্মুকে জানিয়ে দিল, আয়ান যতক্ষণ পর্যন্ত বাসায় না আসবে ততক্ষণ পর্যন্ত সে কিছুই খাবে না। আয়ানের আম্মু অনেকক্ষণ চোরাচুরি করলেও কোনো লাভ হলো না। বাধ্য হয়ে তিনি ফিরে গেলেন। এদিকে নদী তখন আবারও রুমে বসে টেডি নিয়ে খেলা করতে শুরু করলো। আয়ানের হসপিটাল থেকে ফিরতে ফিরতে রাত 8টার মতো বেজে গেল। ড্রয়িং রুমে এসে বসতেই নদী দৌড়ে গিয়ে আয়ানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আরে জামাই, তোমার তো দেখছি আক্কেল জ্ঞান বলতে কিছুই নেই। সেই সকালবেলা তুমি আমাকে এখানে একা রেখে চলে গেছো, আর এতক্ষণে তোমার আসার সময় হলো? এরকমটা কখনোই আশা করেনি আয়ান যে নদী এরকম কিছু একটা করবে, কারণ ড্রয়িং রুমে তার মা বাবা সবাই বসে আছে। সবার সামনেই নদী আয়ানকে এভাবে জড়িয়ে ধরেছে। আয়ান ভীষণ রকম লজ্জায় পড়ে গেল। সে তাড়াতাড়ি করে নদীকে নিজের থেকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু যখনই আয়ান নদীকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা করছিল তখনই আবার নদী আয়ানকে বলতে লাগলো, আরে জামাই, কি করছো তুমি? তুমি এভাবে আমার সঙ্গে ধস্তাধস্তি করছো কেন? আরে এই মেয়ে, আগে তো ভেবেছিলাম তোমার মাথার তার ছেঁড়া, এখন তো দেখছি পুরো মাথাটাই খারাপ। ড্রয়িং রুমে আব্বু আম্মু সবাই বসে আছে, আর সবার সামনেই তুমি এভাবে আমাকে জড়িয়ে ধরেছ। তোমার একটু লজ্জা লাগছে না বুঝি? আর এই যে, আপনিও না একদম জাতা। আমার লজ্জা কেন লাগবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সিনেমায় দেখেন না, নায়িকারা কিভাবে তার জামাইকে সবার সামনে জড়িয়ে ধরে, তখন কি তাদের লজ্জা করে নাকি? হায় আল্লাহ, আমি তাকে কি বলছি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এই মেয়ে তো পুরা দমে পাগল। আল্লাহ, কেন যে আমাকে এই পাগলের পাল্লায় ফেলে দিল সেটাই বুঝতে পারছি না। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। এই বলে আয়ান নদীকে কোনো রকমে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে নিজের রুমে চলে গেল। এদিকে আয়ান যতটা লজ্জায় পড়েছে তার চাইতে বেশি লজ্জায় পড়েছে তার আব্বু আম্মু। তার আব্বু আম্মু তখন চোখে হাত দিয়ে ঢেকে রেখেছিল। আয়ান রুমে চলে যাওয়ার পর নদী তখনই তার শাশুড়ি মাকে বলতে লাগলো, দেখেন আন্টি, দেখেন আপনার ছেলে আমার সঙ্গে কত খারাপ আচরণ করলো। আমি তাকে একটু ভালোবেসে জড়িয়ে ধরলাম, আর সে আমাকে ছাড়িয়ে দিয়ে চলে গেল। আচ্ছা বাবা, ঠিক আছে, এইসব নিয়ে তুমি একদম চিন্তা করো না। আমি আমার ছেলেকে বকে দেবো নে। শুধু বকে দিলে হবে না, আপনার ছেলেকে মার দিতে হবে। আপনার ছেলেটা একদম ঘাড়তেরা। আপনি আপনার ছেলেটাকে একটুও শাসন করেননি, তাই এরকম হয়ে গেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। আমি আমার ছেলেকে বকেও দেব, মেরেও দেব। এবার তো তুমি খুশি? নদী তখন হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে আয়ানের পিছন পিছন দৌড়ে রুমে চলে আসলো। আয়ান রুমে এসে ব্যাগটা সোফার ওপর রেখে খাটের উপর এসে ধপাস করে শুয়ে পড়ে। আর এদিকে নদী তখনই রুমের ভিতরে এসে বিছানার উপর এভাবে ধপাস করে শুয়ে থাকতে দেখে সেও লাফ দিয়ে আয়ানের বুকের উপর শুয়ে পড়ে আর বলতে থাকে, কি ব্যাপার জামাই, তখন তুমি আমাকে এভাবে ছাড়িয়ে দিয়ে রুমে চলে আসলে কেন? আরো বেশি আদর করতে মন চাইছিল নাকি? নদীর এখনো কথাবার্তায় আয়ানের শরীর রাগে ক্যাচ ক্যাচ করছিল, কিন্তু উল্টোপাল্টা কিছু বললে আবার যদি কান্না শুরু করে দেয়। তাই আয়ান আর কিছুই বলল না নদীকে। নিজের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে নদীকে বলতে লাগলো, আচ্ছা, তুমি কেমন বউ আমার বলো তো? আব্বু আম্মুর সামনে তুমি আমাকে জড়িয়ে ধরেছ, আমার বুঝি একটু লজ্জা লাগে না? ও আচ্ছা জামাই, এই ব্যাপার। সেটা তুমি আমাকে আগে বলবে তো, তাহলেই তো আমি বুঝতে পারতাম। যাই হোক,
আমার না প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, চলো না খাবো, আমি সকাল থেকেই কিছু খাইনি। এই কথা শুনে তো আয়ানের মেজাজ আরো বেশি খারাপ হয়ে গেল। একটা মেয়ে কেমন ধারা হলে সেই সকাল থেকে এখনো পর্যন্ত না খেয়ে বসে আছে। আয়ান একটু রেগে গিয়েই দাঁতে দাঁত লাগিয়ে বলতে লাগলো, এই মেয়ে, তোমার কি সত্যি মাথায় সমস্যা আছে নাকি? তুমি সেই সকাল থেকে নাকি আমার জন্য অপেক্ষা করছো কেন? আমি না আম্মুর কাছে ফোন দিয়ে বলেছিলাম তোমাকে খাবার খেয়ে নিতে। হ্যাঁ, আন্টি আমাকে বলেছিল খাবার খেয়ে নিতে, কিন্তু আমি নিজেই ইচ্ছাকৃত খাবার খাইনি, কারণ আমার ভাবি আমাকে বলে দিয়েছিল কখনো যেন আপনাকে রেখে খাবার খেয়ে না নেই। এই শোনো, তুমি তোমার ভাবির কাছেই চলে যাও, আমার এখানে থেকে আমার মাথাটা খেও না। আমি জাস্ট তোমাকে নিতে পারছি না, বুঝতে পেরেছো? এই বলে নদীকে জোরে একটা ধমক দিয়ে আয়ান আলমারি থেকে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। আর এদিকে নদী তখনই বিছানার উপরে বসে কান্না শুরু করে দিল। কান্না তো যে সে কান্না নয়, একদম বিলাপ করে কান্না করছে নদী। সারা বাড়ি কান্না করে মাথায় তুলে ফেলেছে। নদীর এমন কান্না শুনে আয়ানের আম্মু আব্বু দুজনেই আয়ানের রুমে চলে আসলো। তারা দুজনে যখন মনে মনে ভাবতে লাগলো আয়ান হয়তো নদীকে বকাঝকা কিছু দিয়েছে, তাই নতুনভাবে কান্না করছে, তাই তো আয়ানের আম্মু নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, মা তুমি কান্না করো না, আয়ান নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে তাই না? ঠিক আছে, দাঁড়াও, ওকে আমি এমন মাইর দিব যে আর কোনোদিনও তোমার সঙ্গে জোর গলায় কথাও বলবে না। এটা শুনে নদীর কান্নার গতি আরো বেশি বেড়ে গেল। সে আরো অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। দুজন এই ভীষণ রকম অবাক হয়ে গেল। তারা কেউ নদীর এভাবে কান্না করার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই আয়ান ওয়াশরুম থেকে বের হলো। সে নদীকে এভাবে কান্না করতে দেখে তার আব্বু আম্মুকে বলতে লাগলো, তোমরা আমার জীবনটাকে একদম তেজপাতা বানিয়ে ছেড়ে দিয়েছো। এই মেয়েটাকে নিয়ে আমি করবোটা কি, সেটা কি একবার বলবে আমায়? তখনই নদী নিজের কান্না থামিয়ে দিয়ে আয়ানকে বলতে লাগলো, কেন? আদর করবা, আদর। আমার ভাইয়া যেমন আমার ভাবিকে আদর করে, তুমিও তেমনি আমাকে আদর করবা। আমার ভাবি তো আমাকে বলেছে যে জামাইরা তাদের বউদেরকে অনেক আদর করে, আর তুমিও আমাকে অনেক আদর করবা। এই নাও, এবার বোঝো ঠেলা। আয়ান তার আম্মুকে উদ্দেশ্য করে এই কথাটা বলে। তোর আম্মু তখন কি করবে কিছুই বুঝতে না পেরে তার আব্বুকে নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে তখনই আবারও নদী আয়ানকে বলতে লাগলো, ওই জামাই, আমার না ফুচকা খেতে ভীষণ ইচ্ছে করছে, তুমি আমাকে নিয়ে একটু ফুচকা খেতে যাবা? হ্যাঁ, আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমি তোমাকে নিয়ে এখন ফুচকা খেতে যাব? সারাদিন ডিউটি করে এসেছি, এখন তোমার এই বাদরামি সহ্য করতে? আরে, তোমায় প্রমিস করছি আমি একটুও বাদরামি করব না। আমি একদম লক্ষ্মী মেয়ের মতো ফুচকা খেয়ে বাসায় চলে আসব। প্লিজ আমাকে একটু ফুচকা খেতে নিয়ে যাও না। আরে বাবা, বললাম তো আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, আমি এখন কোথাও যেতে পারবো না, আমার এখন ঘুমানো প্রয়োজন। তুমি কেন বুঝতে পারছো না? দেখো, তুমি যদি আমাকে নিয়ে না যাও তাহলে কিন্তু আমি সত্যি বলছি তোমাকে একটুও ঘুমাতে দেব না। তোমাকে প্রচণ্ড বিরক্ত করব, এতটা বিরক্ত করব তুমি কল্পনাও করতে পারো না। এটা কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে, আমি কিন্তু একদম বাসা ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাব, আর কখনো এই বাসায় ফিরে আসবো না, এই বলে দিলাম। এটা শুনে তো নদী আবারও কান্না করতে শুরু করে দিল। সে আয়ানের পা জড়িয়ে ধরে বলতে লাগলো, না না জামাই, তুমি এমনটা একদম বলো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো আমার জামাই হও। তাহলে লক্ষ্মী মেয়ের মতো এখন আমাকে ঘুমাতে দাও, আমাকে আর একটু বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর একটুও বিরক্ত করব না, কিন্তু তুমি আমায় প্রমিস করো আর কখনো এভাবে আমায় ভয় দেখাবে না। আচ্ছা ঠিক আছে, এখন খাবে চলো। আম্মুর কাছে শুনলাম তুমি নাকি সারাদিন কিছু খাওনি। এই বলে আয়ান নদীকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। আয়ানের আম্মু তখনই তাদের দুজনকে খাবার খেতে দিল। তখনই ঘটলো আর এক বিপত্তি। আয়ান নিজের খাবার নিজেই খেয়ে নিচ্ছিল, কিন্তু নদী চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। তখনই আয়ানের আম্মু নদীকে জিজ্ঞাসা করতে লাগলো, কি হয়েছে? আর
এই কথা শুনেই নদী আয়ানের আম্মুকে বলতে লাগলো সে নিজের হাতে খাবার খাবে না, আয়ানকে তাকে খাবার খাইয়ে দিতে হবে। আয়ান পড়ে গেল মহা ঝামেলায়। সে কখনোই কাউকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়নি। রাগে ফুসফুস করছিল নদীর এমন আবদারে, কিন্তু তখনই আয়ানের আম্মু আয়ানকে বলতে লাগলো, প্লিজ বাবা এরকম করিস না, নদী এখন অনেক ছোট, প্লিজ ওকে একটু মানিয়ে নে, দেখবি তোর জীবনে অনেক সুখ আসবে, তুই অনেক সুখী হবি একদিন, তুই নিজেই বলবি এই মেয়েটাই তোর জন্য পারফেক্ট। হ্যাঁ, আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে তামা তামা করে দিয়ে তারপর আর কোনো সুখের আমার প্রয়োজন নেই। এই বলে আয়ান নদীর খাবারের প্লেটটা নিচের হাতে তুলে নিল আর তারপর নদীকে খাবার খাইয়ে দিতে লাগলো। খাওয়া শেষ হলে নদী আম্মুর সঙ্গে ওনার রুমে চলে গেল গল্প করার জন্য। আর এদিকে আয়ান সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ছাদে চলে আসে, কারণ গতকাল রাতে তো নদী বলেই দিয়েছে আয়ান যেন বাসার ভিতরে সিগারেট না খায়। আর আজকে যদি আবারও রুমের ভিতরে এসে দেখে আয়ান ব্যালকনিতে বা রুমের ভিতরে কোথাও সিগারেট খাচ্ছে, তাহলে আবার কি শুরু করে দেবে আল্লাহই জানে। তাই কোনো রিস্ক নেওয়ার চাইতে সাবধানে থাকাটাই বুদ্ধিমানের কাজ। নদী বেশ কিছুক্ষণ আয়ানের আম্মুর সঙ্গে গল্পগুজব করে রুমে চলে আসে। তার ঘুম পাচ্ছিল তাই, কিন্তু রুমে এসে যখন আয়ানকে দেখতে না পেলে সে সারা বাড়ি জুড়ে আয়ানকে খুঁজতে শুরু করলো। এদিকে আয়ান মনের সুখে ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছিল, ঠিক এই মুহূর্তেই তার ফোনটা বেজে উঠল। আয়ান মোবাইলটা হাতে নিয়ে দেখে তার গার্লফ্রেন্ড তাকে ফোন করেছে। প্রথমে সে ফোনটা রিসিভ করতে চাইল না, কিন্তু পরপর ফোনটা বেজেই চলেছিল, তাই তাকে বাধ্য হয়ে ফোনটা রিসিভ করতে হলো। আর ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পেল, এই কি ব্যাপার আয়ান? আমি তো খুব ভালোভাবে বুঝতে পারছি যে তুমি আমাকে অ্যাভয়েড করছো, কিন্তু অ্যাভয়েড করার কারণটা কি আমি জানতে পারি? আরে বাবা, অ্যাভয়েড করার কারণ কিছুই নেই, আমার এমনিতেই ভালো লাগছে না। প্লিজ তুমি আমায় ডিস্টার্ব করো না। সারাদিন হসপিটালের কাজে খুবই ব্যস্ত ছিলাম। আজ সারাদিনে প্রায় 10টারও বেশি সার্জারি করেছি। সো প্লিজ আমি একটু রিল্যাক্সে থাকতে চাই। এটা তো তোমার নতুন কিছু নয়, তুমি তো এর আগেও এসব কিছু করেছো, তাই না? তাহলে এখন তুমি আমাকে কেন অ্যাভয়েড করছো সেটার কারণ আমি জানতে চাইছি। কারণ কিছুই নেই, আমি যেটা বললাম সেটাই। আমি কদিন ধরে খুবই ব্যস্ত আছি। প্লিজ বিলিভ মি। তুমি কাল বিকেলে আমার সঙ্গে দেখা করবে এবং সেটাই শেষ কথা। আমি তোমার সঙ্গে দেখা করে সব কিছু কথা বলতে চাই। আমি তোমাকে কথা দিতে পারছি না অবন্তী। আমি যদি সময় পাই তাহলে অবশ্যই তোমাকে টেক্সটে জানাবো। আমি তোমার কোনো এক্সকিউজ শুনতে চাই না, তোমাকে যেটা বলছি সেটাই করতে হবে। তুমি কাল আমার সঙ্গে দেখা করবে মানে করতেই হবে, আর কোনো কথা নয়। এই বলে অপর প্রান্ত থেকে টুটটুট করে ফোনটা কেটে গেল। আয়ান অবন্তীকে কিছু বলতে চেয়েও আর বলতে পারলো না। আয়ান কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না, কোনো কিছুই তার বুঝে আসছে না। একদিকে তো মেয়েটার সঙ্গে অনেকদিন ধরে রিলেশন, অন্যদিকে এই পিচ্ছি বউয়ের জ্বালা। সে নিজে ভুল করেছে এটা সে খুব ভালোভাবেই বুঝতে পারছে। তার রিলেশন থাকা সত্ত্বেও অন্য একটা মেয়েকে বিয়ে করাটা একদম ঠিক হয়নি। করেছে তো করেছে, সেই ব্যাপারটা এখনো এই মেয়েটার কাছে গোপন রেখেছে। আয়ান কিভাবে অবন্তীকে এই ব্যাপারটা খুলে বলবে সেটাই ভেবে পাচ্ছিল না। তবে সে মনে মনে সিদ্ধান্ত নিয়েই রেখেছে যদি কাল অবন্তীর সঙ্গে দেখা হয় তাহলে অবশ্যই নদীর ব্যাপারটা অবন্তীর কাছে শেয়ার করবে। তারপর যা হওয়ার হবে, একদিন না একদিন তো অবন্তী সত্যিটা জানতেই পারবে। তার থেকে এটাই ভালো হয় যত দ্রুত সম্ভব অবন্তী এই ব্যাপারটা জেনে যায় আর আয়ানের পথ থেকে সরে দাঁড়ায়, ততটাই আয়ানের জীবনটা সহজ থেকে সহজতর হয়ে যাবে। তবে আদেও কি সেরকমটা হবে সেটা দেখার জন্য বাকি গল্পটাও মনোযোগ সহকারে শুনতে হবে। চলুন ভিউয়ার্স, কি হয় সেটা জানা যাক। এদিকে নদী আয়ানকে সারা বাড়ি খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে চলে আসলো ছাদে। আয়ান এক মনে সিগারেট টানছে আর আকাশের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই পেছন থেকে নদী বলতে লাগলো, আরে ওই জামাই, তুমি এখনো কি করছো? আমি তো সারা বাড়ি তোমাকে খুঁজে এলাম, কোথাও তোমাকে খুঁজে পেলাম না। হঠাৎ আচমকা নদীর ডাকে আয়ান সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে নদীর দিকে ফিরে তাকালো আর বলতে লাগলো, আসলে আজকের আকাশের চাঁদটা ভীষণ সুন্দর, তাই তো আমি চাঁদ দেখতে এখানে এসেছিলাম। ও আচ্ছা, এই কথা। তুমি চাঁদ দেখতে আসবা, তাহলে আমাকে নিয়ে আসবা না? আমিও তোমার সঙ্গে আসতাম। না মানে আসলে তুমি তো আম্মুর সঙ্গে বসে গল্প করছিলে, তাই আমি একা একাই চলে আসলাম। ভাবলাম
হয়তো তুমি আম্মুর সঙ্গেই থাকবে, তাই তোমাকে বিরক্ত করলাম না। আরে যা, আপনি আমার কাছে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট। আপনি আমাকে ডাকলে আমি আসবো না, এমনটা কখনোই হবে না। আপনার যখন মনে হবে তখনই আপনি আমাকে ডাকবেন। আমি 7 সমুদ্র 13 নদীর ওপারে থাকলেও চলে আসব। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা শোনা, তুমি একটু আমার কাছে এসে বসো, তোমার সঙ্গে একটু কথা বলি। বলতেই নদী আয়ানের একদম কাছে চলে আসলো আর তারপরে সে আয়ানকে বলতে লাগলো। হ্যাঁ, বলো কি বলবা? তখনই আয়ান নদীকে নিয়ে সাথে থাকা দোলনাটা গিয়ে বসলো। আস্তে আস্তে দোল খেতে খেতে নদীকে বলতে লাগলো। আচ্ছা, তুমি পড়াশোনা করো না? না, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। আমার আম্মু তো আমাকে অনেকবার স্কুলে ভর্তি করে দিয়েছে, অনেক স্কুলে, কিন্তু আমি একদমই স্কুলে যেতে পছন্দ করি না। কারণ ওখানকার মানুষ না খুবই দুষ্টু, আমাকে নিয়ে মজা করে খালি। এটা কেমন কথা? আমাদের সবারই তো পড়াশোনা করা উচিত, শিক্ষিত হওয়া উচিত, তাহলে তুমি এমন কেন? শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার সঙ্গে থাকতে চাও তাহলে তোমাকে পড়াশোনা করতে হবে। আমি আগামীকালকে তোমাকে স্কুলে ভর্তি করে দেব। না, আমি পড়াশোনা করব না। আমি তো বললাম আমার পড়াশোনা করতে ভালো লাগে না, আমি পড়াশোনা করতে পারবো না। তুমি যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু আমি তোমাকে আমার সঙ্গে থাকতে দেব না, এই বলে দিলাম। বলতেই নদী তখনই আবারও কান্না শুরু করে দিল। অনেকক্ষণ ধরে কান্না করে চলল আয়ান, কোনোভাবেই নদীর কান্না থামাতে পারছিল না। অনেকক্ষণ পর নদীর কান্নার গতি কিছুটা কমে আসলো আর তখনই আয়ান বলতে লাগলো। আরে এই মেয়ে, কি সমস্যা তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আমি তো তোমাকে শুধু পড়াশোনা করতে বলেছি, আমি কি তোমাকে মারধর করেছি নাকি? আচ্ছা ঠিক আছে, আমি পড়াশোনা করব, কিন্তু তুমি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলতে পারবে না। তুমি যদি আমাকে ছেড়ে যাওয়ার কথা বলো তাহলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সঙ্গেই থাকবো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কিন্তু তার জন্য তোমাকে ঠিকমতো পড়াশোনাটা করতে হবে। তুমি পড়াশোনা না করলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এত কথা বলছো কেন? আমি তো বললাম আমি পড়াশোনা করব, কিন্তু তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এটা আমাকে প্রমিস করতে হবে, তবেই আমি পড়াশোনা করব। তখন আয়ান নদীর হাত ধরে প্রমিস করলো সে নদীর সঙ্গেই থাকবে, নদীকে ছেড়ে কোথাও যাবে না। আর তারপর এই নদী রাজি হয়ে গেল পড়াশোনা করার জন্য। তাই আয়ান সেই দিনই তার আব্বু আম্মুর সঙ্গে এই ব্যাপারে কথা বলল। তার আব্বু আম্মুও রাজি হয়ে গেল নদীকে পড়াশোনা করতে দেওয়ার জন্য। তাই আয়ান এবং আয়ানের আব্বু আম্মু সবাই মিলে সিদ্ধান্ত নিল পরের দিনই নদীকে স্কুলে ভর্তি করে দিবে। কিন্তু তার জন্য নদীর বার্থ কার্ড আর আগের স্কুলের ছাড়পত্র লাগবে। এগুলো কোথাও পাওয়া যাবে সেগুলো তো একমাত্র নদীর আম্মুর কাছে থাকতে পারে। তাই আয়ানের আম্মু নদীর আম্মুকে ফোন দিল আর বলতে লাগলো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? আমার মেয়েটা নিশ্চয়ই আপনাদেরকে জ্বালিয়ে মারছে, তাই না? সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একটা দরকারে আপনাকে কল করেছি, একটা জিনিস লাগবে, দিতে পারবেন? যদি আমার সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আরে আপনার কি মাথার সমস্যা আছে নাকি? আপনি ভাবলেন কি করে আমি আপনার কাছে এমন কিছু চাইবো যেটা আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেটাও ঠিক। আমার আছেই বা কি, আর আপনাকে দেবই বা কি, বলুন না কি লাগবে। তখনই আয়ানের আম্মু নদীর আম্মুকে সবকিছু খুলে বলল। সবকিছু শুনে নদীর আম্মু বলতে লাগলো। আচ্ছা ঠিক আছে বিয়ান সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আগামীকাল সকালেই আমার ছেলেকে দিয়ে কাগজপত্রগুলো আপনার বাড়িতে পাঠিয়ে দিব। সকাল হলেই আপনি পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। আর একটা কাজ করেন না, আমাদের বাড়িতে এসে একবার ঘুরে যান, মেয়েকে দেখে যান, ভালো লাগবে। আচ্ছা বিয়ান সাহেব, ঠিক আছে, আমি সময় করে আসব। এই বলে দুই বিয়ানের কথা শেষ করে ফোন রেখে দিল। আর এদিকে পরের দিন সকালবেলা নদীর ভাইয়া নদীর এই কাগজগুলো তার শ্বশুর বাড়িতে নিয়ে গেল। আয়ান ঘুম থেকে উঠে দেখতে পেল নদীর ভাইয়া কাগজগুলো দিয়ে তাদের বাড়িতে উপস্থিত ড্রয়িং রুমে বসে আছে। আয়ান সামনের দিকে এগিয়ে গেল, নদীর ভাইকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো। বেশ কিছুক্ষণ দুজনে একসঙ্গে বসে গল্পগুজব করলো। নদী একটু আনম্যাচিওর হলেও তার ফ্যামিলি
দুজনের প্রত্যেকটা মানুষ খুবই ভালো, খুবই অমায়িক। তাদের ব্যবহার দেখেই বোঝা যায় মানুষের অর্থ সম্পদ থাকলেই শুধু মানুষ হয় না, ব্যবহার এবং ব্যক্তিত্ব বলতেও কিছু থাকতে হয়, যেটা নদীর পরিবারের প্রত্যেকটা মানুষের মধ্যে বিদ্যমান। বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আয়ান আর নদীর ভাইয়া দুজনেই খাবার টেবিলে বসে গেল নাস্তা করার জন্য। ঠিক এমন সময় নদী রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে আসে। আয়ান এবং তার ভাইয়াকে একসঙ্গে খাবার টেবিলে দেখেই নদী একটু রেগে গেল আর বলতে লাগলো, তোমরা কেউই আমাকে ভালোবাসো না। তোমরা যদি আমাকে ভালোবাসতে তাহলে আমাকে রেখে তোমরা খাবার খেয়ে নিতে পারতে না। হঠাৎই পেছন থেকে বোনের কণ্ঠস্বর শুনে উঠে দাঁড়ায় নদীর ভাইয়া। তিনি বোনকে দেখে বলতে থাকেন, বোন, তুই ঘুম থেকে উঠে গেছিস? আমি তো ভেবেছিলাম তুই এখনো ঘুমাচ্ছিস। আসলে আমাদের বাড়িতে এত সকালে কখনো ঘুম থেকে উঠিসনি তো, তাই। তখনই নদী তার ভাইয়াকে চমকে দিয়ে বলতে লাগলো, আরে ভাইয়া, তখন আমি বাবার বাড়িতে ছিলাম। তখন তো আর আমার জামাই ছিল না। জামাইয়ের খেয়াল রাখতে হতো না। আমার জামাই আছে। আমার জামাই সকালবেলা অফিসে যাবে। এখন যদি আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমার জামাইয়ের কাজগুলো করে না দেই তাহলে কিভাবে যাবে বলো? নদীর এমন কথা শুনে ডাইনিং রুমে উপস্থিত সবাই হেসে কুপোকাত। তখনই নদী তাদের সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আরে কি হলো তোমাদের? তোমরা সবাই এভাবে হাসছো কেন? আমি হাসির কি বললাম সেটাই তো ভেবে পাচ্ছি না। আমার জামাইকে খেয়াল রাখতে হবে, এই কথাটাই তো আমি বললাম। এখানে হাসার কি আছে? পরিস্থিতি সামাল দিতে গিয়ে নদীর ভাইয়া নদীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে ব্যাপারটা সেরকম কিছু নয়। তুই তো আগে এমন ছিলি না। বিয়ের পর জামাইকে এতটা ভালোবাসছে, সেটা থেকে আমরা সবাই ভীষণ খুশি হয়েছি। সেজন্যই আমরা সবাই হাসছিলাম, এ আর কি। ও আচ্ছা, তাই বলো। আমি তো আরো ভেবেছিলাম তোমরা কি না কি এভাবে হাসাহাসি করছো। আর যাই হোক, ভাইয়া, আম্মু কেমন আছে? আম্মুকে তোমার সাথে নিয়ে আসলে না কেন? আম্মুকে খুব মিস করছিলাম। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আগামী শুক্রবার জামাইকে নিয়ে আমাদের বাড়িতে যাস, কদিন থেকে আসবি। আরে না ভাইয়া, তুমি যে কি বলো না। এখন তো আমার বিয়ে হয়ে গেছে। এখন তো আমি শ্বশুর বাড়িতেই থাকবো। তোমাদের বাড়িতে কেন যাব বলো? আরে পাগলি বোন আমার, তোর বিয়ে হয়েছে সে তো বুঝলাম, কিন্তু এখন শ্বশুর বাড়িতে থাকবি, কিন্তু তাই বলে আমাদের বাড়িতে একবারও যাবি না? সে যাব, কিন্তু থাকতে পারবো না। সকালে গেলে বিকেলে চলে আসব। কারণ আমার জামাই তো ডাক্তার। আমার জামাইয়ের তো আবার হসপিটালে ডিউটি আছে। সে তো ডিউটি রেখে তোমাদের বাড়িতে পড়ে থাকতে পারবে না। তার তো একটা রেসপন্সিবিলিটি আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকেন নদীর দিকে। এখন সে খুব ভালোভাবেই গণী মানুষের মতো কথাবার্তা বলছে, তবে কেন মাঝে মধ্যে এভাবে বোকাচোদা আচরণ করে এটাই ভেবে পায় না তারা। শেষ সবে কোনো নজর না দিয়ে সবাই নিজেদের নাস্তা শেষ করলো। নদী ও আয়ানের সঙ্গে বসে আজ সকালের খাবারটা খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই আয়ান নদীকে বলতে লাগলো, যাও তাড়াতাড়ি করে রেডি হয়ে আসো। তোমার ভাইয়া তোমার প্রয়োজনীয় কাগজপত্র সব নিয়ে এসেছে। আমি আজকেই তোমাকে স্কুলে ভর্তি করে দেব। তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে তারপর আমি হসপিটালে যাব। আয়ান এদিকে নিয়ে স্কুলে যাবে কথাটা শুনেই নদী ভীষণ খুশিতে লাফাতে লাফাতে রুমে চলে গেল। তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে চলে আসলো। আয়ান তার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে নদীকে নিয়ে বাসা থেকে বের হয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলে নদীর ভর্তির বন্দোবস্ত করলো। নদীকে ক্লাস 7-এ ভর্তি করে দেওয়া হলো। আয়ান নদীকে ক্লাসরুমে পৌঁছে দিয়ে সবকিছু বুঝিয়ে দিয়ে তারপর সেখান থেকে চলে আসলো। আর ড্রাইভারকে বলে আসলো বিকেলে যখন নদীর স্কুল ছুটি হবে তখন নদীকে নিয়ে বাসায় চলে যেতে। এই বলে সে হসপিটালে চলে আসে। নদী প্রথম দিনের স্কুল ভীষণ এনজয় করছিল। স্কুলের সব বাচ্চাগুলো খুবই মিশুক, মেয়েদের সঙ্গে মিশছিল, হাসছিল, খেলা করছিল। এদিকে আয়ান হসপিটালে এসে কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল তার খেয়ালই ছিল না। দুপুরের খাবারটা খাওয়ার সময় পায়নি, এতটাই ব্যস্ত ছিল সে। ঠিক ওই মুহূর্তেই বিকেল 3টের দিকে হঠাৎ করেই অবন্তী আয়ানকে ফোন করে। ভীষণ বিরক্ত নিয়ে আয়ান অবন্তীর ফোনটা রিসিভ করে আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, আয়ান, আধা ঘন্টার মধ্যে তোমার হসপিটালের সামনে কফি শপে চলে আসো। আমি ওখানেই তোমার জন্য ওয়েট করছি। অবন্তী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। যেটা বলছি সেটাই করো। আর তা না হলে কিন্তু আমি ডাইরেক্ট হাসপাতালে এসে এমন কিছু করে বসবো
যেটা তুমি কল্পনাও করতে পারবে না। অবন্তীর এমন কথাই একটু ভয় পেয়ে গেল আয়ান, কারণ সে খুব ভালো করেই জানে অবন্তী টু তার যারা টাইপের। সে যখন ভালো থাকে তখন ভালোর কোনো সীমা নেই, আর যখন তার মাথা খারাপ হয়ে যায় তখন সে যা ইচ্ছে তাই করে ফেলতে পারে। তাই আয়ান কোনো রিস্ক নিতে না চেয়ে তাড়াতাড়ি করে হসপিটালের বাইরে চলে আসলো, যেখানে অবন্তী তার জন্য বসে অপেক্ষা করছিল। আয়ান কফি শপে এসে দেখতে পেল অবন্তী আগে থেকে সেখানে বসে অপেক্ষা করছে। আয়ান অবন্তীর সামনে গিয়ে দাঁড়ালো। অবন্তী রেগে আয়ানের দিকে তাকিয়ে আছে। আয়ানকে চোখের সামনে পেয়ে যেন তার রাগ আরো 3 গুণ বেশি বেড়ে গেল। সে তখনই আয়ানকে বলতে লাগলো, সমস্যা কি তোমার? তুমি আমাকে এইভাবে অ্যাভয়েড করছো কেন? প্লিজ অবন্তী, শান্ত হও। আমি তোমাকে কিছু বলতে চাই। তোর বলার গুষ্টি কিলাই, হারামজাদা। তুই কয়েকদিন ধরে আমার সঙ্গে কি করেছিস সেটা তুই নিজেও জানিস না। আমি তোকে বিয়ে করব। তুই এক্ষুনি আমার সঙ্গে কাজী অফিসে চল। প্লিজ অবন্তী, তুমি তোমার মাথাটা ঠান্ডা করো। এভাবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তাছাড়া আমি বললাম তো আমি তোমাকে কিছু বলতে চাই, সেটা তো তোমাকে শুনতে হবে নাকি? আমি তোর কোনো কথাই শুনবো না। উল্টে আমি তোকে যেটা বলছি সেটাই তোকে শুনতে হবে। তুই এক্ষুনি আমার সঙ্গে কাজী অফিসে যাবি, আর তারপর সেখানেই তোকে আমি বিয়ে করব। এই বলে অবন্তী আয়ানের হাত ধরে টানতে টানতে কফি শপ থেকে নিয়ে বের হতে চাইছিল, আর তখনই আয়ান এক ঝটকায় নিজের হাতটি ছাড়িয়ে নিয়ে অবন্তীকে বলতে লাগলো, আরে কিসের বিয়ে করব আমি তোমাকে? আমি তো অলরেডি বিয়ে করে ফেলেছি। আয়ানের এমন কথাই যেন মাথায় আকাশ ভেঙে পড়লো অবন্তীর। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, এসব কি বলছো তুমি? আয়ান, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কাউকে বিয়ে করে ফেলেছো? আমরা দুইজন কত বছর ধরে রিলেশনে আছি, সেটা তোমার মাথায় আছে তো? হ্যাঁ, অবশ্যই মাথায় আছে। কেন মাথায় থাকবে না? তবে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কখনো কিছু করতে পারবো না, সেটা তোমাকে আমি রিলেশনের শুরুতেই বলেছিলাম। আর আমার আব্বু আম্মু আমাকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল। তারা একটা মেয়েকে আমার জন্য পছন্দ করেছিল। আমি তাদের মুখের উপর না বলতে পারিনি, তাই আমি ওই মেয়েটাকে বিয়ে করে নিয়েছি। বাহ, অসাধারণ। তোমার কথা শুনে না আমার ভীষণ হাসি পাচ্ছে। তুমি একটা শিক্ষিত ছেলে হয়ে কি বলছো এসব, জানো তুমি? হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আমি কি বলছি। আর আমি এটাও খুব ভালো করে জানি যে তুমি আমার কথা এত সহজে বিশ্বাস করতে চাইবে না। তোমার যদি আমার কথা বিশ্বাস নাই হয়ে থাকে তাহলে তুমি আমার আম্মুর সঙ্গে কথা বলে শিওর হয়ে নিতে পারো। দেখো আয়ান, ফাজলামোর একটা লিমিট থাকা প্রয়োজন। তুমি কিন্তু সেই ফাজলামোর লিমিট ক্রস করে ফেলেছো। আমি কিন্তু এসব আর টলারেট করব না। অবন্তী, প্লিজ বিলিভ মি, আমি কোনো ফাইজলামো করছি না। যা বলছি একদম সত্য কথা বলছি। আমি সত্যি বিয়ে করে ফেলেছি আমার ফ্যামিলির পছন্দ করা একটা মেয়েকে। অবন্তী যেন আরো বেশি তেলে বেগুনে জ্বলে উঠল। অবন্তী এসে যেন নিজের রাগ আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। প্রচন্ড লেভেলের রেগে গিয়ে চিৎকার করে বলতে লাগলো, যদি ফ্যামিলির পছন্দের বিয়ে করবে তাহলে এতদিন আমার সঙ্গে এইভাবে ড্রামা কেন করলে? আমি কি বলেছিলাম আমার সঙ্গে এইসব ড্রামা করতে? সব কিছুর জন্য আই অ্যাম সো সরি, কিন্তু যেটা সত্য সেটা তোমাকে মেনে নিতেই হবে। হ্যাঁ, এটা সত্যি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার ফ্যামিলির মুখের উপর কথা বলার মতো দুঃসাহস আমার কোনো কালেই ছিল না। তাই তো বাধ্য হয়ে বিয়েটা আমাকে করে নিতে হলো। ওকে ফাইন, যা করছো ভালো করছো, তবে এর ফল তোমাকে ভোগ করতেই হবে, আজ না হোক কাল, এই তোমাকে বলে গেলাম। এই বলে চোখ দিয়ে আগুনের ফুলকা ঝরাতে ঝরাতে অবন্তী সেখান থেকে চলে গেল। আর আয়ান কফি শপ থেকে বের হয়ে হসপিটালে চলে আসে। তখনই তার হঠাৎ করে মনে পড়ল নদীর কথা। তখনই সঙ্গে সঙ্গেই ড্রাইভারকে ফোন দিল। ড্রাইভার জানালো এখনো নাকি স্কুল ছুটি হয়নি, ড্রাইভার এখনো স্কুলের সামনেই অপেক্ষা করছে। তাই আয়ান ড্রাইভারকে বলে দিল স্কুল ছুটি হওয়ার পর নদীকে নিয়ে তবেই বাসায় ফিরতে। এই বলে কল কেটে দেয় আয়ান। আর এদিকে ড্রাইভার স্কুলের সামনে বসে বসে নদীর জন্য অপেক্ষা করতে থাকে। বিকেল 3:30টার দিকে নদীর স্কুল ছুটি হয়। স্কুল ছুটি হতেই স্কুলের গেট দিয়ে বের হতে যাবে, তখনই ড্রাইভার তার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় আসতেই আয়ানের আম্মু নদীকে ড্রয়িং রুমের সোফায় বসতে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, আমার মা জননীর প্রথম দিনের স্কুল কেমন কাটলো আপনার? খুবই ভালো।
ওখানে আমার অনেকগুলো বন্ধু পেয়েছি, সবাই অনেক মিশুক, সবাই আমার সঙ্গে খেলাধুলা করে। ওখানে তো আমার খুবই ভালো লেগেছে। আমার তো বাসায় আসতে ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, আমার জামাইটাকে যে বাসায় রেখে গেছি, আসতে তো হতোই। নদীর এমন কথায় মুচকি মুচকি হাসতে লাগলেন আয়ানের আম্মু। অন্যদিকে সোফায় বসতে দিয়ে চলে গেলেন কিচেন। নদীর জন্য ঠান্ডা এক গ্লাস লেবুর শরবত বানিয়ে নিয়ে তবেই ফিরলেন। শরবতের গ্লাসটা নদীর হাতে তুলে দিতেই নদী ঢকঢক করে পুরো শরবতটাই খেয়ে নিল। নদীর এমন কর্মকাণ্ডে ভীষণই অবাক হন আয়ানের আম্মু। তাই তিনি নদীকে বলতে থাকেন, কি ব্যাপার আম্মাজান, আপনার বুঝি খুব ক্ষুধা লেগেছে? হ্যাঁ, আসলে সকালবেলা নাস্তা করে গিয়েছিলাম, তারপর আর কিছুই খাওয়া হয়নি। এখন খুব ক্ষুধা লেগেছে। বলতেই আয়ানের আম্মু তাড়াতাড়ি করে কিচেনে চলে গেলেন আর তারপর এই নদীর জন্য খাবার নিয়ে চলে আসলেন। নিজের হাতে তিনি নদীকে খাবারটা খাইয়ে দিতে লাগলেন। নদীও তখন ছোট বাচ্চার মতো শান্তভাবে আয়নের আম্মুর হাতে সম্পূর্ণ খাবারটাই খেয়ে নিল। খাওয়া শেষ হলে আয়নের আম্মু নদীকে তার রুমে নিয়ে আসলো। নদী রুমে গিয়ে আগে ফ্রেশ হয়ে নিল আর তারপর বিছানায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নিতে লাগলো। বিছানায় এড়িয়ে দিতে কখন যে তার চোখে ঘুম চলে আসলো সেটা তার একদম খেয়ালই ছিল না। যখন ঘুম ভাঙলো তখন দেখতে পেল অলরেডি রাত 8টা বেজে গেছে। দুটি চোখ তুলে সামনের দিকে তাকাতেই দেখতে পেল আয়ান সোফায় বসে বসে মোবাইলে কিছু একটা দেখছে। নদী বিছানা থেকে নেমে গিয়ে আয়ানের পাশে বসলো। আয়ানের কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কখন বাসায় আসলে? আর আমাকে একবারের জন্য ডাক দিলে না যে? এই তো কিছুক্ষণ হলো বাসায় এসেছি, তুমি তো ঘুমাচ্ছিলে তাই তোমাকে বিরক্ত করিনি। ও মা, ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে? তুমি বাসায় এসেছো আর আমাকে ডাক দিবে না, এমনটা হয় নাকি? একা একা ভালো লাগছিল না, তাই তো বিছানায় শুয়েছিলাম। কখন যে চোখটা লেগে গেছিল খেয়াল নেই। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নেই। তোমার যখন খুশি তখন তুমি ঘুমিয়ে যেও, যখন যা ইচ্ছে হয় তখন তুমি তাই করো। এই বাড়িতে তুমি সম্পূর্ণ ফ্রিডম পাবে। এই বাড়িতে কেউ তোমাকে কোনো কিছুতেই বাধা দেবে না। তুমি এখানে এতটাই স্বাধীনতায় থাকতে পারবে যতটা স্বাধীনতা তুমি তোমার বাবার বাড়িতেও ছিলে না। তুমি সত্য কথা বলছো নাকি মিথ্যে কথা বলে আমায় সান্ত্বনা দিচ্ছ? আর এসব কি বলছো তুমি? আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? যা বলছি একদম সত্য কথাই বলছি। তুমি আমার বউ হও, আর এই বাড়িতে তোমার জায়গাটা শুধুমাত্র বউয়ের নয়, তুমি এই বাড়িতে আর 5টা মেয়ে যেমন বাবার বাড়িতে স্বাধীনতায় থাকে ঠিক সেই স্বাধীনতায় থাকবে। কারণ আমার আম্মুর কোনো মেয়ে সন্তান নেই। আমার আম্মু তোমাকে ভীষণ ভালোবাসবে। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক কথাই বলেছ। আন্টি আমাকে সত্যিই ভীষণ ভালোবাসে। আন্টির ভালোবাসায় আমি মুগ্ধ। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু এরপর আয়ান যেটা বলল সেটার জন্য একদমই প্রস্তুত ছিল না নদী। আয়ানের কথা শুনে মুহূর্তের মধ্যেই ফর্সা মুখটা কালো হয়ে গেল নদীর। আর আয়ান কি বলল সেটা শোনার জন্যই তো অপেক্ষা করছেন আপনারা, তো চলুন সেটাও বলে দেওয়া যাক আপনাদেরকে। সোনা, তুমি তো এখন স্কুলে ভর্তি হয়েছো, এখন যে তোমাকে ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে, তা না হলে তো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে না। চলো পড়তে বসো, আমি তোমাকে পড়াবো। না, আমি পড়তে পারবো না। তুমি তো বলেছিলে শুধু আমাকে স্কুলে ভর্তি হতে হবে। আমি তো স্কুলে ভর্তি হয়েছি, কিন্তু পড়তে হবে সেটা তো বলনি। আরে বাবা, এটা কেমন কথা? স্কুলে ভর্তি হবে আর পড়াশোনা করবে না? স্কুলে ভর্তি হলে পড়াশোনা করতে হয়। চলো আমি তোমাকে পড়াবো। না, আমি পড়বো না। আমি কিন্তু ভীষণ কান্না করব। বলেই নদী ছোট বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে দিল। আয়ান কিভাবে নদীকে সামলাবে সেটাই ভেবে পায় না। তার মাথা একদম উল্টো পাল্টা হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই, এটাকে সামাল দিতেই হবে। তাই আয়ান কোনো রকমে নদীকে বোঝাতে শুরু করলো। প্রায় 2 ঘন্টা পর সেই নদীকে বোঝাতে সক্ষম হলো। আর তারপরেই নদীকে পড়ার টেবিলে নিয়ে গেল আয়ান। নদীকে পড়া বুঝিয়ে দিতে লাগলো। নদী ছোট বাচ্চাদের মতো আয়ানের দিকে হাঁ করে তাকিয়েছিল। পড়া বুঝতে ছিল নাকি বুঝতে ছিল না সে ব্যাপারেও তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। এর পরের দিনগুলো এভাবেই কাটতে লাগলো। আয়ান প্রতিদিন সকালবেলা হসপিটালে যাওয়ার সময় নদীকে স্কুলে নামিয়ে দিয়ে যেত, আর স্কুল ছুটি হলে ড্রাইভার নদীকে নিয়ে বাসায় চলে আসতো। এদিকে আয়ান আবারও হসপিটাল থেকে এসে নদীকে নিয়ে পড়তে বসতো।
সে নিজেই নদীকে সব পড়া বুঝিয়ে দিত। সে খুব ভালো করে জানে তো নদীর যেরকম মেন্টালিটি অবস্থা, তাকে অন্য কোনো টিউশন টিচারের কাছে দিলে সে কোনোভাবেই পড়তে পারবে না। তার চাইতে বরঞ্চ এটাই ভালো হয় আয়ান নিজেই তাকে পড়াটা কমপ্লিট করে দিল। আর এদিকে আয়ানেরও সেরকম কোনো প্রবলেম হতো না, কারণ সে সায়েন্সের স্টুডেন্ট ছিল, পড়াশোনায়ও যথেষ্ট ভালো ছিল, তাই নিজেই দায়িত্ব নিয়ে নদীর পড়া কমপ্লিট করে দেয়। এভাবেই চলতে থাকে সময়টা। দেখতে দেখতে প্রায় 8 বছর কেটে গেল। এবছর নদী অনার্স করছে। আগের মতো প্রকাশ মেয়েটা এখন আর নেই। এখন সে যথেষ্ট ম্যাচিওর হয়েছে, বুঝতে শিখেছে। তবে একটা ব্যাপার, সবকিছু বুঝলেও এখনো আয়ানকে সেভাবে নিজের কাছে টেনে নিতে পারেনি। এদিকে আয়ানও নদীর কাছ থেকে জোর করে কোনো কিছু কখনোই আদায় করতে চায় না। সে নদীকে নদীর মতো করেই ছেড়ে দিয়েছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েই রেখেছে, যেদিন নদী নিজের থেকে তার কাছে আসবে সেই দিনই সে নদীর কাছে স্বামীর অধিকার চাইবে, তার আগে নয়। আগামীকাল শুক্রবার, ভার্সিটি বন্ধ। নদী ভার্সিটি থেকে এসেই বেশ কিছুক্ষণ রুমে শুয়ে বিশ্রাম নিল। বিকেল হতে না হতেই নদী কিচেনে চলে গেল আর তার শাশুড়ি আম্মাকে বলতে লাগলো সে আজ নিজেই সবার জন্য রান্না করবে। যদিও নদী সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, কিচেনের কাছে কখনোই তাকে দেখা যায় না। তার শাশুড়িও তাকে কিচেনে যেতে দেয় না, তিনি নিজেই দায়িত্ব নিয়ে সবকিছু করে থাকেন। তবে আজ যখন নদী নিজের থেকে সবার জন্য রান্না করতে চাইলো, তিনি আর আটকালেন না, নদীকে সবকিছু দেখিয়ে দিলেন। তারপর নদী নিজের হাতেই সবকিছু রান্না করলো। রাত 8টা বাজে নদী রান্না বান্না শেষ করে আজ শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে বসে অপেক্ষা করছে আয়ানের জন্য। কলিং বেলের শব্দ হতেই দৌড়ে গেল নদী দরজাটা খুলে দিতে। আয়ান নদীকে দেখে একদম হতভম্ব হয়েছে। মেয়েটা কোনোদিন বাসার ভিতরে শর্ট প্যান্ট আর টি শার্ট ছাড়া অন্য কোনো ড্রেস পরে না, সেই মেয়েটা কিনা আজ শাড়ি পরেছে। যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আয়ান। তাই তো সে নিজের হাতে একটা চিমটি কাটে। সে ব্যথা পেল, তখন সে বুঝতে পারলো সে বাস্তবে আছে। আর এদিকে আয়ানের এমন কর্মকাণ্ড দেখে নদী একটু রেগে গিয়ে বলতে লাগে, কোন ধরনের ফাজলামো? আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা কি তোমার বিশ্বাস হচ্ছে না? সত্যি বিশ্বাস করো, আমি এটা বিশ্বাস করতে পারছি না যে আমার সামনে তুমি দাঁড়িয়ে আছো। তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি, আমার ভূত দাঁড়িয়ে নেই, বুঝতে পেরেছো ডিয়ার? এখন চলো, আজ আমি নিজের হাতে তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। নদীর এমন কথায় আরো ভীষণ রকম অবাক হয় আয়ান। কিন্তু তারপরেও নদী আয়ানকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই টানতে টানতে ড্রয়িং রুমে নিয়ে গেল। আয়ানের হাত থেকে ব্যাগটা রেখে দিয়ে তাকে রুমে নিয়ে গেল, হাতে টাওয়াল ধরিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। আয়ান ফ্রেশ হয়ে আসলো আর তারপরেই নদী আয়ানকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। নদী তার শ্বশুর শাশুড়ি কেউ খাবার টেবিলে ডেকে নিল, সবাই মিলে একসঙ্গে খেতে বসলো। নদী সবাইকে খাবার সার্ভ করে দিল। আয়ান প্রথমে খাবার মুখে নিল, সে বিশ্বাসই করতে পারছিল না এটা নদী রান্না করেছে। সত্যিই খাবারগুলো অসম্ভব মজার হয়েছে। সবাই খাবার খাচ্ছে, তখনই হঠাৎ করেই আয়ানের আম্মু বলে উঠল, আমার বৌমা তো এখন বড় হয়েছে, এবার কি আমাদের জন্য ছোট্ট একটা নদী নিয়ে আসা যায় না? কারোরই বুঝতে বাকি রইল না আম্মু কি বলতে চাইছে। এদিকে কথাটা শুনেই নদীর মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেছে। সে নিচের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখনই আয়ান নদীর কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, যাকে এখনো বউ করেই পেলাম না তার কাছে আবার ছোট নদী আশা করাটা বোকামি ছাড়া কিছুই না, তাই না? যে হাতের কাছে খাবার রেখেও খেতে চায় না, দোষটা তো তার আসলে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে সেই ভুলের মাসুল তো গুনতেই হবে। বলেই একটা শয়তানি মার্কা হাসি দিল আয়ান। নদীর সেই হাসির অর্থ বুঝতে বাকি রইল না। কিন্তু খাবার টেবিলে বসে আছেন শ্বশুর শাশুড়ি, তাই এখানে আর কোনো রিয়াকশন দেওয়া চলবে না। তাই খাবারের প্লেটেই মনোযোগ দিল নদী। সেই সঙ্গে আয়ানও খাবার খেতে লাগলো আর দুষ্টু মিষ্টি একটা সংসারের স্বপ্ন দেখতে লাগলো। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্ত ছিল। গল্পটা কেমন হয়েছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশেই থাকবেন। নিত্য নতুন ভালোবাসার এমন রোমান্টিক গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভালোবাসার গল্পে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।